গল্পটা শুরু হয় এক জিনি দিয়ে, নাম তার ইবলিস। ইবলিস একদিন আমাদের সবাইকে বলছিল গড আমাদের সবাইকে আগুন দিয়ে তৈরি করেছেন, আর সেই আগুনের মতনই তিনি আমাদের অসীম পাওয়ার দিয়েছেন। এই অসীম পাওয়ার পেয়ে জিনিসরা হয়ে গেল অহংকারী। তাদের অ্যারোগেন্স দেখে গড খুশি হয়নি, তাই তিনি পাঠালেন এঞ্জেলসদের, সেসব স্বর্গীয় যোদ্ধা যারা নামলো পৃথিবীতে জিনিসদের একটা শিক্ষা দিতে। শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ, এঞ্জেল ভার্সেস জিনিস, যা চলল পুরো 300 বছর ধরে। কিন্তু এঞ্জেলসদের শক্তি ছিল অনেক বেশি। তাদের ডিভাইন পাওয়ারের সামনে জিনিসরা ধীরে ধীরে হার মানতে লাগলো। অবশেষে যখন জিনিসরা বুঝলো তারা লড়াই চালিয়ে যেতে পারবে না, তখন অনেকেই ভয় পেয়ে একটা ল্যামের ভিতরে লুকিয়ে পড়ল। এইভাবে জিনিসদের পরাজয় ঘটল। এরপর গড সৃষ্টি করলো মানুষ, আর আদেশ দিলেন সব জিনিসরা মানুষের সামনে মাথা নত করবে। সবাই মাথা নিচু করলো, কিন্তু ইবলিস করলো না। সে গর্ব করে বলল, আমি আগুনের তৈরি আর মানুষ মাটির। আগুন কখনো মাটির সামনে নত হয় না। এই অহংকারের জন্য গড তাকে নরকে পাঠিয়ে দিলেন চিরদিনের জন্য। নরকে গিয়ে ইবলিস ঘোষণা করলো, আমি হার মানব না। মানুষের কারণেই আমি নরকে এলাম, তাই আমি প্রতিশোধ নেব তাদের থেকেই। এখান থেকেই শুরু হয় ইবলিসের অন্ধকার যাত্রা। ঈশ্বরের সামনে দাঁড়িয়ে ইবলিস বলল, তুমি যে মানুষগুলো সৃষ্টি করেছ তারা আমাদের জিনিসদের থেকে একটু ভালো না। তাদের ভিতরে ভরপুর লোভ আর কামনা। আমি সেটা প্রমাণ করতে পারি, আর যদি আমি সেটা প্রমাণ করতে পারি তাহলে তুমি আমাকে স্বর্গ আর নরক দুটো জায়গাতেই প্রবেশের অনুমতি দেবে। গড ইবলিসের কথা মেনে নিলেন, আর সেখান থেকে শুরু হলো সেই থ্রি উইশেসের গল্প যাত্রাটা, যেটা আমরা ছোটোবেলার থেকে শুনে আসছি। একজন মানুষ একটা ম্যাজিক ল্যাম্প ঘষে সেখান থেকে বেরিয়ে আসে এক জিনি, আর সে বলে তুমি 3টে ইচ্ছে চাইতে পারো। মানুষেরা তাদের ইচ্ছে ব্যবহার করে শুধু নিজেদের লোভ আর স্বার্থ মেটাতো। এইভাবেই প্রতিবার জিনি জিততে যেত ইবলিসের হয়ে। কিন্তু একদিন এক ছোট্ট মেয়েটি সেই ল্যাম্পটা পেল, আর সে তার 3টে উইশই অন্যদের জন্য চাইলো, নিজের জন্য নয়। এই নির্মল হৃদয়ের শাস্তি হিসাবে ঈশ্বর সেই জিনিকে বন্দি করে দিলেন ল্যাম্পের ভিতরে 1000 বছরের জন্য, আর শর্ত দিল যদি সেই 1000 বছরের মধ্যে কেউ আবার সেই ল্যাম্পটা খুঁজে পায় আর ঘষে, তাহলে জিনিকে আবার ইচ্ছে পূরণ করতে হবে, আর তার বন্দিত্বের সময় আবার রিস্টার্ট হয়ে যাবে। কিন্তু জিনি এইসব নিয়ে চিন্তিত ছিল না। তার একটাই আশা ছিল কেউ একদিন তাকে মুক্ত করবে, আর সে আবারও আলো দেখতে পাবে। ইবলিস শুধু একটা জিনিস প্রমাণ করতে চায়, মানুষ আসলে কতটা লোভী। তাই সে খুঁজে বের করবে সেই মেয়েটিকে যে একদিন তাকে পরাজিত করেছিল। তার ইচ্ছে সেই মেয়েটিকে দিয়ে কিছু গ্রিডি উইশ করানো, যাতে সে নিজেকে প্রমাণ করতে পারে যে মানুষ কেবল নিজের স্বার্থতে বাঁচে। এইভাবেই অবশেষে আমরা দেখি আমাদের মেন ক্যারেক্টার কাংকে। সে বসে আছে এক রেস্টুরেন্টে তার মাদারের সঙ্গে, একজন মা যিনি তাকে কোনোদিনই মানুষ করেনি, শুধু টাকা পাঠিয়েছিলেন তার গ্র্যান্ডমার কাছে যাতে সে কাংকে বড় করে তোলে। কিন্তু গ্র্যান্ডমা একটা টাকাও খরচ করেনি, সব টাকা মাটির নিচে পুঁতে রেখেছিলেন, ঠিক যেন কোনো বাড়ির সিক্রেট। এখন সেই মা কাংয়ের দিকে তাকিয়ে বলে, তুই এখানে কি করছিস? এত টাকা আছে তোর, তুই জব করতে চাইছিস কেন? তারপর সে জিজ্ঞাসা করে, তুই এখানে এলি কিভাবে? কাং ধীরে ধীরে তার হোল স্টোরি বলতে শুরু করে। তারপর মা লক্ষ্য করে কাংয়ের হাতে একটা কাট মার্ক। চমকে উঠে জিজ্ঞাসা করে, এটা কিভাবে হলো? কাং একটু থেমে বলে, ছোটোবেলার থেকেই আমার ইমোশনস কন্ট্রোল করতে পারিনি। আমার অ্যাঙ্গার আর জেদ এত বেশি ছিল যে আমার টিচার্স পর্যন্ত আমাকে পড়াতে চাইতো না। তার কণ্ঠে একটা হালকা ভাঙা সুর, যেন বছরের পর বছর জমে থাকা পেন অবশেষে শব্দ খুঁজে পেয়েছে। ওই মেয়েটা বলে, ছোটোবেলার থেকেই মানুষকে টর্চার করতে খুব এনজয় করতাম, তাই ওর সবচেয়ে প্রিয় সাবজেক্ট ছিল বায়োলজি, কারণ সেখানে ফ্রগ ডিসেকশন করতে হতো। প্রতিদিন 2-3টে করে ব্যাঙ মেরে ফেলতো ও। একদিন যখন ও একটা ডিসেকশন শুরু করলো, তখন হঠাৎই গ্র্যান্ডমা এসে ওর হাত কেটে দিল। রাগে ও ফেটে পড়লো আর গ্র্যান্ডমার গলা চেপে ধরলো। তখনই গ্র্যান্ডমা শ্বাস নিতে নিতে বলল, যেরকম তুই এখন পেন আর রাগে পুড়ছিস, ঠিক সেই ব্যাঙটাও তেমনই ব্যথা অনুভব করছে। ওই মুহূর্তেই গ্র্যান্ডমা ওকে একটা লেসন দিয়ে গেল, যতই রাগ হোক না কেন মানুষকে ভালোবাসতে হয়, কারণ কারোর ক্ষতি করা উচিত নয়। গল্পটা বলার পর কায়াং তার মাকে বলল, তুমি আমায় ছেড়ে গিয়েছিলে, কিন্তু আমার গ্র্যান্ডমা আমাকে সব কিছু শিখিয়েছে। আমি আজও কাউকে আঘাত করিনি, আর সেটাই প্রুভ করে যে তোমার আমার কোনো প্রয়োজন নেই। তাই বেটার তুমি আমার লাইফ থেকে চলে যাও। আর তোমার জন্য মাঝে মাঝে গ্র্যান্ডমা কাঁদে, এরপর থেকে গ্র্যান্ডমা যদি তোমার জন্য কাঁদে তাহলে তোমাকে আমি মেরে ফেলবো। এইটা বলেই
কাং সেখান থেকে চলে যায়। কাং দুবাইয়ের সাহারা মরুভূমিতে একটু ওয়াক করত। ওখানে সবাই খুশিতে চিৎকার করছিল, কারণ একটা বড় টর্নেডো তৈরি হয়েছিল। সবাই ভাবছিল কোনো জিনি নাচছে ওখানে, কিন্তু কাং একটু এক্সাইটেড ছিল না। ও একা একা ক্রাউড থেকে দূরে হেঁটে যাচ্ছিল। হঠাৎই ওর পা একটা ল্যাম্পে লেগে যায়, আর কাং সেখানে পড়ে যায়। ও সেটা তুলে নিয়ে একটু শেক করতেই এক জিনি বেরিয়ে আসে ওর সামনে হাজির। সাধারণত কেউ হলে ভয় পেত, চমকে উঠত, কিন্তু কায়াং একদম স্থির দাঁড়িয়ে রইল, যেন কিছুই হয়নি, যেন ও জানে এই জিনি আসলে টেবিল। জিনি তাকিয়ে বুঝে গেল এই মেয়েটাই ওর আগের জন্মের ওকে এই ল্যাম্পের ভিতরে বন্দি করেছিল। আজ ঠিক 963 বছর পর কায়াং আবার ওকে মুক্ত করলো। টেবিল হাসলো, কারণ এখন ও ফ্রি, ওর টাইম এসে গেছে। সে জানে এবারও কায়াংয়ের কাছ থেকে প্রতিশোধ নেবে, নিজের সত্যিটা প্রমাণ করবে, আর তারপর স্বর্গে ফিরে যাবে। কায়াং ওর কথা একটু পাত্তা দিল না। রাগ এসে ওই ল্যাম্পটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। কিন্তু যখন সে নিজের হোটেল রুমে পৌঁছালো, দরজা খুলতেই দেখতে পেল এক গাদা চুল ছড়িয়ে আছে চারিদিকে। ওইগুলো সব ইবলিসের চুল। ইবলিসকে দেখে কায়াং চিৎকার করে বলল, লিভ মি অ্যালোন। কিন্তু ইবলিস যাওয়ার বদলে আরও দৃষ্ট হয়ে পড়ল। শান্ত গলায় বলতে শুরু করলো, আমি 900 বছর বন্দি ছিলাম ওই ল্যাম্পের ভিতরে। প্রথম 600 বছর বেশ শান্তিতেই কেটেছিল, কিন্তু ওই সময় আমি আমার চুল দিয়ে তৈরি এক ক্রিয়েচার সাইদকে পাঠিয়েছিলাম বিভিন্ন টাইম লাইনে, শুধু তোমাকে খুঁজে পাওয়ার জন্য। আমি গডের সঙ্গে এক বেট করেছি। আমি প্রমাণ করব তুমি ভালো মানুষ নও, আর যখন সেটা প্রমাণ হবে আমি পুরোপুরি মুক্ত হব। স্বর্গে যাই, নরকে যাই, যেখানে খুশি যেতে পারবো। এইসব চলতে চলতে আমরা দেখি কায়াং শপিং করছে, ইবলিসের সঙ্গে কথা বলছে, কিন্তু ইবলিসকে অন্য কেউ দেখতে পায় না, তাই সবাই ভাবে কায়াং একদম পাগল হয়ে গেছে। এই সময় ইবলিসের কথা শুনে কায়াং এতটাই বিরক্ত হয়ে গেল যে সে ওই ল্যাম্পটা সমুদ্রে ফেলে দিল। কিন্তু যতবারই সে পালাতে চাইল, ইবলিস আবার ফিরে এলো, যেন ওর শ্যাডোর মতন। অবশেষে কায়াং রাগে বলে উঠল, তুমি আসলে চাও কি? ইবলিস শান্তভাবে হাসল, জাস্ট আস্ক ফর 3 উইশেস, দেন আই উইল বি ফ্রি। কায়াং একটু থেমে জিজ্ঞাসা করলো, তুমি কি উঠতে পারো? ইবলিসের চোখে দুষ্টু হাসি দিয়ে ওর কাছে এলো, আর মুহূর্তেই দুজন আকাশে উড়ে গেল, একদম শহরের সবচেয়ে উঁচু টাওয়ারের চূড়ায়। ওরা টাওয়ারে পৌঁছানোর পর কায়াং হঠাৎই ইবলিসকে নিচে ফেলে দিল। এতে ইবলিস ভীষণ রেগে গেল। সে কায়াংয়ের গলা চেপে ধরল, কিন্তু কায়াং তখনও হেসে বলল, আমি মরতে মোটেও ভয় পাই না, আসলে আমি চাই কেউ আমাকে মেরে ফেলুক। ইবলিস রাগে বলল, নেক্সট টাইম তুমি এমন কিছু করলে আমি শুধু তোমাকেই না, এই পৃথিবীর সবাইকে মেরে ফেললো। এইভাবে শুরু হলো এক অদ্ভুত সম্পর্ক। এক মেয়ে যে মৃত্যুকে ভয় পায় না, আর এক জিন যে প্রমাণ করতে চায় মানুষ কতটা স্বার্থপর। পরের দিন কায়াং যখন বাড়ি ফিরে আসে, সবাই অবাক হয়ে যায়, কারণ এইবার ওর সাথে একজন ছেলেও এসেছে। কে সেই ছেলে? সে হলো ইবলিস। কায়াং নিজেও অবাক হয়ে যায় দেখে যে এবার ইবলিসকে সবাই দেখতে পাচ্ছে। রাগে ফুঁসে উঠে সে গ্যারেজে চলে যায়, ওকে মেরে ফেলবে এই ভাবনায়। কিন্তু ঠিক তখনই তার গ্র্যান্ডমা এসে পড়ে, জিজ্ঞাসা করে, কোন ছেলেটার সাথে এলি রে কায়াং? সে চায় গ্র্যান্ডমাকে সব বলবে ইবলিস সম্পর্কে, যে সে এক জিন। কিন্তু হঠাৎই খেয়াল করে গ্র্যান্ডমা ইবলিসকে দেখতে পাচ্ছে না। ইবলিস যেন খেলা করছে ওর সাথে, চাইলে সে যে কোনো সময় মানুষের, আবার চাইলে হাওয়ায় মিলিয়ে যায়। কায়াংয়ের রাগ এত বেড়ে যায় যে সে তার ওয়াচের শব্দ শুনতে শুরু করে। এই কাজটা ওর গ্র্যান্ডমাই শিখিয়েছিল ছোটবেলায়। যখনই রাগ হবে, ঘড়ি টিক টিক শব্দ শুনবি, মনটা শান্ত হয়ে যাবে। একটা ছোট ফ্ল্যাশব্যাক দেখা যায়, গ্র্যান্ডমা ওর রাগকে কত ভালোভাবে সামলাতো, কত ভালোবাসতো, পড়াশোনা শেখাতো, একটা মায়ের মতন করে বড় করেছে ওকে। বর্তমানে হঠাৎই ইবলিস আবার গ্র্যান্ডমার সামনে এসে হাজির হয়। গ্র্যান্ডমা হাসি মুখে ওকে জিজ্ঞাসা করে, তোমার বাবা মা কোথায়? পড়াশোনা কতদূর অবধি করেছো? তুমি কোন কলেজে পড়েছো? ইবলিস এর কোনো উত্তরই থাকে না। সে ভয় পেয়ে হাওয়া হয়ে যায়। আবার ইবলিস এখনও বুঝতে পারছে না কায়াং কে আসলে। যে কোনো মানুষ এখনও পর্যন্ত 3টে উইশ চেয়ে ফেলত, কিন্তু এই মেয়ে এখনও কিছু বলিনি। পর সে তার সহকারী সায়াদকে বলে কায়ানের সম্পর্কে খোঁজ নিতে। তারা খুঁজে পায় কায়ান একজন সাইকোপ্যাথ। ইবলিস বুঝতে পারে না সাইকোপ্যাথ মানে কি। তখন সায়াদ তাকে কিছু ছবি
দেখায় আসল সাইকোপ্যাথদের, আর সেইগুলো দেখে ইবলিস আরও ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় কায়াং তার এক ফ্রেন্ডের সাথে ইবলিসের কথা বলছে, কিন্তু সে লুকিয়ে রাখে যে ইবলিস আসলে এক জিন। বন্ধু ওর কথা শুনে বলে, দেখ কায়াং, ওই ছেলেটা একদমই নর্মাল না মনে হয়, তুই ওর থেকে দূরে থাক প্লিজ। আর কায়াং তখন শুধু চুপ করে তাকিয়ে থাকে দূরে কোথাও। সেখানে ইবলিসের কথা ভাবতে থাকে, কিন্তু ইবলিস এত সহজে হার মানার লোক না। সে আবার ফিরে আসে কায়াংয়ের ওয়ার্কশপে, আর এবার ওর ধৈর্য পরীক্ষা করার জন্য পুরো ওয়ার্কশপটা আগুনে পুড়িয়ে দেয়। এবার কায়াং ভীষণ রেগে যায়। সে নিজের ঘর থেকে ছুটে বেরিয়ে এসে ইবলিসের উপর ঝাঁপিয়ে পড়ে, মেরে ঠেলে চিৎকার করতে থাকে। ইবলিস বুঝে যায় এই মেয়েটা অন্যরকম, কমপ্লিটলি বিয়ন্ড হিজ কন্ট্রোল। ওইদিকে গ্যারেজে আগুন দেখে সবাই দৌড়ে আসে, কেউ ফায়ার ব্রিগেডকেও ফোন দেয়, কিন্তু আশ্চর্যের বিষয় ফায়ার ফাইটার্সরা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়, কারণ যেই আগুনটা লাগিয়ে চলে সেই ইবলিসই আবার সেটা নিভিয়ে দিয়েছে। পরে কায়াং তার এক বন্ধুর সঙ্গে ডিনারে যায়। ওদের কথোপকথন থেকে বোঝা যায় কায়াংয়ের একটা খুব স্ট্রিক্ট রুটিন আছে। প্রতিটা ওয়েডনেসডে সে এই রেস্টুরেন্টে এসে ডিনার করে, কখনো মিস করে না। তখন এই রেস্টুরেন্টের ওয়াটার ডিসপেন্সার থেকে হঠাৎ ইবলিস বেরিয়ে আসে। সে বলে, সরি, তোমার ওয়ার্কশপটা আমি পুড়িয়ে ফেলেছিলাম, কিন্তু দেখো এখন আমি সব ঠিক করে দিয়েছি। কায়াং কিছুই বলে না, কারণ সে খেয়াল করে ইবলিস শুধু ওর চোখেই দেখা যাচ্ছে, অন্য কেউ ওকে দেখতে পারছে না। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসার সময় কাং একটা চুলের ছোট ক্লিপ কিনে সেটা ইবলিসের হাতে দিয়ে দেয়। সে বলে, এই ক্লিপটা পরবে যখন তুমি শুধু আমার চোখেই দেখা দেবে, নানের লোকজন ভাববে আমি পাগল, ঠিক যেমন আগে ভেবেছিল। ইবলিস বলে, আমি এইসব ক্লিপ পরবো না, আর যদি ক্লিপ পরতে তাহলে তুমি তোমার ফার্স্ট উইশ চাও। তখন কায়াং হেসে বলে, অ্যাবসলিউটলি নট, এই ক্লিপ পরানোর জন্য আমি আমার উইশ নষ্ট করব না। কিন্তু পরক্ষণে কায়াং তার প্রথম উইশ বলে, আমি তোমাকে 5 জনের নাম দেবো, আর তুমি প্রমাণ করবে তাদের মধ্যে অন্তত 3 জন গ্রিডি, কারণ তুমি তো এসেছো এটা প্রমাণ করতে যে মানুষ লোভী, কিন্তু আমার গ্র্যান্ডমা বলে মানুষ আসলে খুব ভালো, কাইন্ড হার্টেড। এই কথা বলে কায়াং 5 জনের নাম দেয়, যারা একসময় তার খুব কাছের মানুষ ছিল। ইবলিস এবার চিন্তায় পড়ে যায়। সে ভাবে, যদি আমি প্রমাণ করতে না পারি যে মানুষ লোভী, তাহলে তো আমি গডের কাছে হেরে যাব, আর এই মেয়েও আর কোনো উইশ করবে না। তখন সে কায়াংয়ের অতীতে ডুব দেয়, ওর জীবনটা জানতে চায়, আর আবিষ্কার করে কায়াং আসলে ভীষণ সফট হার্টেড একটা মেয়ে, যে রাগের মুখোশের আড়ালে একটা গভীর দুঃখ লুকিয়ে রাখে। তারপর হঠাৎই ইবলিস আবার বর্তমান সময়ে ফিরে আসে আর কায়াংকে বলে, তুমি যাদেরকে বিচারক বানিয়েছ তারা যদি উইশ না করে তাহলে আমি তাদের চোখে দেখা দেব না। তারপর সে কায়াংকে নিয়ে যায় একটা বড় বিল্ডিংয়ের সামনে। কায়াং অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমরা এখানে কেন এসেছি? ইবলিস হাসতে হাসতে বলে, এখানে সেই পেন আছে যা শুধু ট্রুথ লেখে। তাদের কথাবার্তার মাঝখানে হঠাৎই হাজির হলো ইসরায়েল। সে কায়াংকে বলে, আমি এখন তোমাকে নিচে ফেলে দেবো, আর যখনই ও তোমাকে বাঁচাতে আসবে তখনই তার একটা উইং ভেঙে নিও। পরের মুহূর্তেই ইবলিস কায়াংকে ছুঁড়ে ফেলে দেয় নিচে। ঠিক তখনই ইসরায়েল তার বিশাল ডানা মেলে উড়ে আসে আর কায়াংকে বাঁচিয়ে মাটিতে নামিয়ে আনে। কায়াং তাকে কথা বলিয়ে ডিস্ট্র্যাক্ট করে, আর তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার একটা উইং ভেঙে দেয়। তারপর সে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই ইবলিস আবার ইসরায়েলের সামনে হাজির হয়। ইসরায়েল রাগে চিৎকার করে বলে, তুই বেঁচে গেলি কিভাবে ভাই? তারপর গর্জে উঠে বলে, দেখিস একদিন আমি তোর এই গলা কেটে ফেলবো। ইবলিস কোনো উত্তর দেয় না, কিন্তু রাগে তার পুরো বিল্ডিংটা ধ্বংস করে দেয়। ইসরায়েল ক্রোধে কাঁপতে থাকে। এইদিকে আমরা দেখি কায়াং সেই ইসরায়েলের একটা ফেদারের পরীক্ষা করছে। এই ফেদারের একটা অদ্ভুত পাওয়ার ছিল, যা কিছু লেখা হতো তা সত্যি হয়ে যেত। তাই কায়াং সিদ্ধান্ত নেয় সে ফেদার দিয়ে কিছু মানুষকে টেস্ট করবে। সে ফেদার দিয়ে লিখে ফেলে সেই সব মানুষের নাম যাদের দিয়ে সে উইশ করাতে চায়। তার এক্সপেরিমেন্ট সফল হয়। প্রথমেই সে লেখে ইয়াং নামের একটা মেয়েকে নিয়ে। ইয়াং কাজ করতো একটা সুপার মার্কেটে, যেখানে তাকে প্রায় ম্যানেজার বকাঝকা করত। একদিন ইয়াং স্টোর রুমে যায় গ্রোসারি নিতে, মনে মনেই বলে ফেলে, ইস, যদি আমি এখানকার ম্যানেজার হতাম। ঠিক তখনই তার হাতে ছোঁয়া যায় সেই ল্যাম্পটা আলতো করে ঘুষতেই তার সামনে হাজির হয় জিনি ইবলিস। সে বলে, হোয়াট ডু ইউ ওয়ান্ট? ইয়াং কোনো দেরি না করে বলে ফেলে, আই ওয়ান্ট টু বিকাম দ্য ম্যানেজার হিয়ার। ইবলিস মুচকি হেসে আঙুলে একটা স্ন্যাপ দেয়, আর মুহূর্তে ইয়াংয়ের উইশ পূর্ণ হয়। সে এখন এই সুপার মার্কেটের নতুন ম্যানেজার। আর দূর থেকে দাঁড়িয়ে সবকিছু চুপচাপ দেখে যাচ্ছিল কায়াং। ইবলিসের এক্সপেরিমেন্ট একদম পারফেক্টভাবে সফল। তার সব
এমপ্লয়িরা অবাক হয়ে যায় তাকে দেখে। কায়াং আসে মলে তাকে দেখতে, আর ওখানে এসে সে খেয়াল করে তার আগের সিম্পল সফট হার্টেড মেয়েটা এখন বেশ অ্যারোগেন্স হয়ে গেছে। ঠিক তখনই ইবলিস এসে বলে, দেখলে, আমি তো বলেছিলাম সব মানুষই সেলফিশ আর গ্রিডি। এই কথা শুনে কায়াং বলে, সবাই না, এখনো কিছু মানুষ আছে যারা ভালো, আমি আশা করি সবাই এমন না। এই কথাটা বলতে বলতেই তার মাথায় আসে তার ছোটবেলায় এক বন্ধুর কথা। সে ভাবতেই পারে না ও মেয়ে খারাপ হতে পারে, কারণ ছোটবেলায় থেকে ও খুব ডিসেন্ট ছিল। তাদের ক্লাসের সব বাচ্চারা মিঞ্জি নামের মেয়েটার পিছনে খারাপ কথা বলতো, যা কাঙের একদম সহ্য হতো না। একদিন সে ঠিক করে যে এবারে ওদের একটা শিক্ষা দেবে। তাই একদিন কায়াং বাথরুমে গিয়ে ওসব মেয়েদের উপর কেরোসিন ঢেলে লাইটার জ্বালিয়ে বলে, যদি কেউ আর একবারও মিঞ্জিকে টিজ করার চেষ্টা করে আমি সবাইকে জ্বালিয়ে দেব। সেই দিন থেকে সে জোর করে মিঞ্জিকে তার ফ্রেন্ড বানিয়ে নেয়, যেন ওর যত্ন নিতে পারে, প্রোটেক্ট করতে পারে। এই দিকে আমরা দেখি ইসরায়েল খুবই অ্যাংরি হয়ে আছে ইবলিসের কাজকর্ম দেখে। তার অ্যাসিস্ট্যান্ট ইরান এসে জিজ্ঞাসা করে এবার ইবলিসের কি হবে। ইসরায়েল বলে কায়াং ওর সাথে খুব অদ্ভুত একটা কন্ডিশন বেঁধেছে, ও হয়তো সেটা ফুলফিল করতে পারবে না আর হারবে। এইদিকে ইবলিস ধীরে ধীরে কায়াংয়ের বিষয়ে আরও ইনফরমেশন জোগাড় করতে থাকে। সে জানতে পারে কায়াং একেবারে অন্যরকম মানুষ, খুবই ম্যানিপুলেটিভ। মাসে একদিন স্কুবা ডাইভিং করে, আর একদিন হাইকিং করে, অন্য সময় কাঠের কাজ করে। এই সব কাজ একসাথে ম্যানেজ করে যায় ও। আর নিজের ওয়ার্কশপ ছাড়াও সে আরেকটা জায়গায় কাজ করে। আর অবাক করার বিষয় হলো সে নিজের আর তার গ্র্যান্ডমার জন্য কফিন তৈরি করছে। এই দৃশ্যটা যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে যায় হৃদয়ের ভিতর দিয়ে। এক মেয়ে যে একসময় ইনোসেন্ট ছিল এখন নিজের মৃত্যু নিয়েও প্রস্তুতি নিচ্ছে। আর রিপ্লেস বুঝতে শুরু করে এই গল্পটা হয়তো ততটা সহজ না যতটা সে ভেবেছিল। ঠিক তখনই ইবলিস আসে এবং তাকে জিজ্ঞাসা করে, হোয়াট স্কেয়ার ইউ মোস্ট? সে আসতে বলে, আমি সবচেয়ে বেশি ভয় পাই আমার গ্র্যান্ডমাকে হারাতে। একদিন উনি চলে যাবেন, মরে যাবেন, আর আমি জানি না ওনার পরে আমার কি হবে। মনে হয় আমিও মরে যাব, তাই আমি এই সেকেন্ড কফিন বানাচ্ছি। এই কথা শুনে ইবলিস মনে মনে ভাবে, যদিও মরে যায় তবে আমি কার উইশ পূরণ করব? আমি তো চিরদিনের জন্য হেলে বন্দি হয়ে যাব। ভয়ে ওর বুক কেঁপে ওঠে। সমাধান খুঁজে পেতে সে ঠিক করে কায়াংয়ের গ্র্যান্ডমার জীবনটা একটু লম্বা করে দেবে, যেন সে কখনো অসুস্থ না হয়, ক্লান্ত না হয়। তাই ইবলিস নিজেই সব কাজ করতে শুরু করে। কাজ শেষ হলে ইবলিস বসে থাকে সায়েনদের দোকানে। ওদের কথা হয় ইয়াংকে নিয়ে। সে সত্যি একটা ওয়ান্ডারফুল মানুষ, নিজের জন্য কোনো উইশ কখনো করেনি, বরং সবসময় অন্যদের জন্য ভাবে। কিন্তু তারা জানতো না কাং তাদের সেই কথা শুনছিল। সে এসে ইবলিসকে বলে, আমার সঙ্গে চলো। তারা একসঙ্গে শপিং করে, তারপর ডিনারে যায়। সেখানে ইবলিস আবার জিজ্ঞাসা করে, তোমার বাকি উইশগুলো কি? কিন্তু কায়াং কিছু বলে না, শুধু চুপচাপ একটা বিল্ডিংয়ের দিকে তাকিয়ে থাকে। ওকে দেখে ইবলিস বুঝে যায় ওর পরের উইশটা এই বিল্ডিং নেই। সে আসতে জিজ্ঞাসা করে, এটাই তোমার সেকেন্ড উইশ? কাং কিছু বলে না, তবুও ইবলিস রাজি হয় তাকে সেখানে নিয়ে যেতে। মুচকি হেসে বলে, এইবার আমাকে আগের মতন ধাক্কা দিয়ে নিচে ফেলে দিও না, তাহলে একমাত্র নিয়ে যাব। তারপর তারা সেই বিল্ডিংয়ে যায়। তারপর মুহূর্তটাকে স্পেশাল করতে ইবলিস শহরের সব আলো বন্ধ করে দেয় আর কায়াংকে আকাশপতি তারা দেখায়। তারাই সেই আলো হারিয়ে যায় কায়াং। হঠাৎ তার বন্ধুর কথা মনে পড়ে কাঙের। যখনই কোনো ছেলে তারার কথা বলবে, মানে সে তোকে কিস করতে চায়, সে তোকে ভালোবাসে। ভাবতে ভাবতেই কাং ইবলিসকে কিস করে, কিন্তু অবাক হয়ে দেখে এই কিসে ইবলিসের মুখে কোনো ইমোশন নেই। তবুও সেই মুহূর্তে প্রথমবারের মতন ইবলিস রাগ ছাড়া অন্য একটা অনুভূতি টের পায়। আর ইবলিস নিজেও কায়াংকে কিস করে। এই কিসটা ছিল কিছু নরম, অচেনা কিন্তু সুন্দর। সবকিছু শেষ হওয়ার পর সবাই বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে কায়াং টাওয়ারের সিসি ক্যামেরা হ্যাক করে এবং নিজের আর ইবলিসের কিস করার ভিডিওগুলো সেভ করে রাখে, যাতে পরে ইবলিসকে ব্ল্যাকমেল করতে পারে। কিন্তু আসল সত্যটা হলো, জীবনে প্রথমবার কায়াং রাগ ছাড়া অন্য একটা ফিলিং অনুভব করেছিল। তার নিজেকে খুব ভালো লাগছিল, তাই সে বারবার ইবলিসকে কিস করতে চাইছিল। এইসবের মাঝে বেচার ইবলিস লুকিয়ে পড়ে কোথাও যেন। এমনকি সে সেই কফিনের ভিতরে গিয়েও লুকিয়ে পড়ে, যা কায়াং নিজেই বানিয়েছিল। কায়াং যখন ইবলিসকে খুঁজে পায়, ইবলিস বলে, আমি তো তোমায় বারবার কিস করতে পারি না, এটা নিয়মের বিরুদ্ধে। তোমায় কিস করতে গেলে অ্যালকোহল আর রেনের দরকার। এই কথা শুনে কায়াং অবশেষে ওর উপর থেকে আশা ছেড়ে দেয়।
কিন্তু এবার চিন্তায় পড়ে যায় ইবলিস, কারণ কায়াং এত জেদি হয়ে উঠেছে যে ওর কিছুই করার নেই। এইসব শুনে সায়াদ হেসে ওঠে আর জোরে বিদ্রুপ করে বলে, আকা তোমার দাঁতগুলো দেখেছ? 1000 বছর হলো একবারও পরিষ্কার করনি। এই কথা শুনে ইবলিস নিজেই দাঁত দেখতে থাকে আর সে মিঞ্জির কাছে যায়, কায়াংয়ের বন্ধু, যে কিনা একজন ডেন্টিস্ট, দাঁত পরিষ্কার করাতে। দাঁত পরিষ্কার তো হয়, কিন্তু পকেটে একটাও মানি বাকি থাকে না। মিঞ্জি বলে পয়সা না দিলে বেরোতে পারবে না। ইবলিস যখন কায়াংয়ের নাম নেয়, মিঞ্জি রেগে গিয়ে ওকে টেনে নিয়ে আসে কায়াংয়ের কাছে। সে কায়াংকে বলে, এই ছেলেটার সঙ্গে আর কোনোদিন কথা বলবি না, ওর কাছে একটাও টাকা নেই। এই কথা শুনে কায়াং কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় ইবলিস এখন মার্কেটে গ্র্যান্ডমার সঙ্গে। সে সবসময় গ্র্যান্ডমাকে পাহারা দিত। হঠাৎই কেউ ইবলিসের হেয়ার ক্লিপ চুরি করে ফেলে, যে সেই ক্লিপটা যেটা কায়াং ওকে দিয়েছিল। ইবলিস তৎক্ষণাৎ ওটা ফেরত পাওয়ার জন্য দৌড়ায়। চোরকে ধরতে গিয়ে একটা গ্যাং এসে ওর সঙ্গে মারামারি শুরু করে, কিন্তু ইবলিস ভয় পায় না, বরং ওদের সব অস্ত্রকে ফ্লাওয়ারে পরিণত করে ফেলে। অন্যদিকে ইসরায়েল আসে কায়াংয়ের সঙ্গে দেখা করতে। সে অবশেষে নিচে সত্যিটা প্রকাশ করে বলে, আমি একজন এঞ্জেল, আমার কাজ হলো ইবলিসের মাথা কেটে ফেলা। ইবলিসের যেদিন কোনো হিউম্যানের সামনে মাথা নোয়াবে, সেই দিন আমি নিজে তার মাথা কেটে ফেললো। আমি শুধু তোমাকে বলতে এসেছি, তুমি তোমার বাকি দুটো উইশ ভালো কিছুর জন্য ইউজ করো, যাতে ও হিউম্যানের হাতে হাঁটতে পারে। এই কথা শুনে কায়াং রেগে গিয়ে বলে, চলে যাও এখান থেকে। এরপর সিনটা কাটে। মিনজি নিয়ে গেছে ইবলিসকে ডিনারে, কিন্তু আসলে সেটা কোনো রোমান্টিক ডিনার না। সে ওকে ট্রেড করতে এসেছিল। সে বলে, স্টে অ্যাওয়ে ফ্রম মাই ফ্রেন্ড। যে কেউ আমার বন্ধুকে হার্ট করার চেষ্টা করবে, আমি তাকে ছেড়ে দেবো না। তখনই মিনজি পুরো ড্রাঙ্ক হয়ে পড়েছিল, আর ইবলিস তার দিকে তাকিয়ে হেসেই যাচ্ছিল। বাইরে দাঁড়িয়েছিল কায়াং, আর এই সিন দেখে সে পুরো অবাক হয়ে যায়। তার মনে হয়েছিল কিছু একটা ঠিক নয়। তারপর যখন সে দেখে তার ড্রিঙ্ক বন্ধুটি অজ্ঞান হয়ে পড়ে গেছে, সে দৌড়ে যায়, মিনজিকে তুলে বাড়ি নিয়ে আসে। ইবলিস তখনও রেস্টুরেন্টে ছিল, কিন্তু রেস্টুরেন্টের ম্যানেজার টাকা পয়সার জন্য ওকে পুলিশের হাতে তুলে দেয়, কারণ ইবলিসের কাছে কোনো টাকা ছিল না। পুলিশ ওকে ধরে নিয়ে যায়। পরের দিন কায়াং ওকে ছাড়িয়ে আনে। বেরোনোর সময় কায়াং জিজ্ঞাসা করে, হোয়াই ডিড ইউ কল ইসরায়েল? ও তো তোমার ব্রাদার, তাই না? তো ও তো হেল্প করতো। ইবলিস তখন একটা সত্যি কথা বলে ফেলে। সে বলে, গড ওদের পাঠিয়েছিল জিনিসের সঙ্গে ফাইট করতে, যাতে আমাদের অহংকার ভেঙে যায়। কিন্তু ইসরায়েল আমার ব্রাদার না, ও আমার এনিমি। আমার আসল ভাইয়ের কোথায় আমি নিজেও জানি না। সে থাকে তার ওন ড্রিম ওয়ার্ল্ডে, হয়তো এখনও কোথাও বৃষ্টি নামাচ্ছে বা স্প্রিং আনছে বা ফুল ফুটিয়ে দিচ্ছে। এই কথা শুনে কায়াং বলে ওঠে, তুমি তোমার ভাইকে খুঁজে বের করো। ইবলিস সঙ্গে সঙ্গে বুঝে যায় সে কেন এটা বলেছে, কারণ তার ভাই যেদিন বৃষ্টি নামাতো, সেই বৃষ্টিতে কায়াং একসময় ওকে কিস করতে চাইছিল, আর সেই থট আসতেই ইবলিস আতঙ্কে পালিয়ে যায়। এইদিকে আবার সিন ফেরে ইয়াংয়ের দিকে। মলে সে খেয়াল করে তার এমপ্লয়িজরা আর তার কথা শুনছে না, কারণ এখন সে তাদের বস হয়ে গেছে, কিন্তু তাদের রেসপেক্ট এখনও পায়নি। সব কিছু যেন ধীরে ধীরে বদলে যাচ্ছিল। ইয়াংয়ের মনে পড়ে যায় যে তার কাছে আরও দুটো উইশ আছে। সে তার ইচ্ছেটার কথা আবার মনে পড়ে যায়। সে ভাবতে থাকে, যদি আমি এমন একটা উইশ করি যেটা আমাকে সত্যিকারের ম্যানেজার বানাবে, সবাই আমার কথা শুনবে, আমার অর্ডার মানবে। এই ভেবে সে আবার ইবলিসকে ডাকে, আর তারপর সে উইশ করে নিজেকে রিয়েল ম্যানেজার বানানো। ইবলিসও তার ইচ্ছে পূরণ করে দেয়। ইবলিস তখন তাকে নিয়ে যে 20 বছরের আগের পাস্টে, আর সেখানে গিয়ে ইয়াংকে ম্যানেজার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করে দেয়, এবং ইয়াংয়ের সেকেন্ড উইশটা পূরণ হয়ে যায়। ইবলিস যখন 20 বছর আগের পাস্টে যায়, তখন সে ছোট্ট কায়াংয়ের সঙ্গেও দেখা করতে আসে। যখন ইবলিস তার সঙ্গে কথা বলতে বসে, তখন রাগে ছোট্ট ইয়াং একটা পাথর ছুঁড়ে মারে ইবলিসের দিকে, কারণ তার গ্র্যান্ডমা কঠোরভাবে বলে দিয়েছিল কোনো অচেনা মানুষের সঙ্গে কথা বলতে না। বর্তমানে আমরা দেখি বড় হয়ে যাওয়া কায়াংয়ের হঠাৎই সেই চাইল্ডহুডের মোমেন্টটা ভিশনের মতন দেখতে পায়, যখন সে ছোটবেলায় ইবলিসের দিকে পাথর ছুঁড়েছিল। এই নতুন পাস্টের ঘটনাটা কায়াংয়ের মাইন্ডে একটা ফ্রেশ মেমোরি তৈরি করে। এর কিছুক্ষণ পরেই আকাশে বৃষ্টি নামে, আর বৃষ্টি নামতেই কায়াংয়ের মধ্যে এক অদ্ভুত তাড়না জাগে। নিয়ম অনুযায়ী এখন তাকে ইবলিসকে খুঁজে বের করে কিস করতে হবে। সে তখন প্রচুর অ্যালকোহল নিয়ে বেরিয়ে যায় ইবলিসকে খুঁজতে, কিন্তু ইবলিস জানতো এখন যদি
কায়াং তাকে খুঁজে ফেলে তাহলে তার খেলা শেষ, তাই সে লুকিয়ে পড়ে। বৃষ্টি থেমে গেলে এসে কায়াংয়ের সামনে আবার অ্যাপিয়ার হয়। ঠিক তখনই আমরা দেখি একজন হ্যান্ডসাম ম্যানকে। সবাই তার দিকে দেখে কমপ্লিটলি শকড হয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মানুষ তাকে অদ্ভুতভাবে দেখতে শুরু করে, কারণ তার বিহেভিয়ারটা ছিল একেবারেই কুকুরের মতন, আর সে সব কিছুতে কনফিউজড। ওইদিকে কায়াং তখন নিজের ঘর পরিষ্কার করছিল। হঠাৎই সে খুঁজে পায় একটা বই, যেটার উপরে সে ইসরায়েলের ফেদার দিয়ে কিছু লিখেছিল। তখনই তার মনে হয় যদি কেউ এই বইটা পড়ে ফেলে। সে তাড়াতাড়ি ইবলিসকে ডাকে আর জিজ্ঞাসা করে এই বইটা আমি কোথায় হাইড করবো যাতে কেউ দেখতে না পারে। ইবলিস তখন বলে একটা ল্যাম্পের ভিতরে লুকিয়ে রাখো। কায়াং অবাক হয়ে জিজ্ঞাসা করে কে ঢুকতে পারবে সেই ল্যাম্পে? ইবলিস হেসে বলে মানুষ ঢুকতে পারে না, আমি পারি। আমার অ্যাসিস্ট্যান্ট সায়েদ পারে, ইসরায়েল পারবে, আর তার অ্যাসিস্ট্যান্ট ইরামও পারবে। তখন কায়াং বলে তাহলে আমি কিভাবে ঢুকবো সেই ল্যাম্পের ভিতর? এই কথা বলতেই হঠাৎ ইবলিস এক ঝটকায় তাকে নিয়ে যায় সেই ল্যাম্পের ভিতরে, আর এরপর তারা একসঙ্গে পা রাখে সেই রহস্যময় ল্যাম্পের জগতে। ওরা দুজনে বসে বইটা লুকানোর চেষ্টা করছিল, আর ঠিক তখনই বাস্তব জগতে একটা ল্যাম্প গ্র্যান্ডমার হাতে লেগে যায়। তিনি সেটা তুলে নেড়ে চিড়ে দেখতে থাকে, আর তাতেই একটা আর্থকুইকের মতন হয়। পুরো ঘর কেঁপে ওঠে। সেই ঝাঁকুনিতে ইবলিস পড়ে যায় কায়াংয়ের উপরে, আর ওই মুহূর্তেই দুজনের মধ্যে একটা রোমান্টিক ভাইব তৈরি হয়। বাইরে তখন হঠাৎই বৃষ্টি পড়তে শুরু করছে। ইবলিসের মনে ছিল আজই সে ইয়াংকে কিস করবে, তাই সে তাড়াতাড়ি কিছু অ্যালকোহল আনতে ওরা দুজনেই বেরিয়ে যায়। কিন্তু ঠিক তখনই গ্র্যান্ডমার কান্নায় আওয়াজ ভেসে আসে। জানা যায় পাশের বাড়ি এক প্রতিবেশী মারা গেছে। গ্র্যান্ডমা ভীষণ ভেঙে পড়েন, কারণ লোকটা ছিল ওনারই সমবয়সী আর বন্ধু। তাই উনি ভয় পেতে শুরু করে যদি ওনারাও একই পরিণত হয় তাহলে কায়াংয়ের কি হবে। কিন্তু সবচেয়ে কষ্টের ব্যাপার ছিল উনি নিজের মৃত্যুর থেকেও বেশি চিন্তা করেছিলেন কায়াংয়ের জন্য। ভেবেছিলেন আমার কিছু হলে ও কিভাবে বাঁচবে, কে ওকে দেখবে। এই দৃশ্য দেখে কায়াং আর নিজেকে সামলাতে পারে না। সে একটা বড় ডিসিশন নেয়। তার দ্বিতীয় উইশটা চাইবে। সে ইবলিসকে বলে আমার দ্বিতীয় উইশ হলো আমার গ্র্যান্ডমাকে আবার তার যৌবনে ফিরিয়ে দাও আর তার লাইফটা একটু দীর্ঘ করো। কিন্তু সে চায়নি কেউ যেন এটা জানে। তার গ্র্যান্ডমাকে আগে নিয়ে যাওয়ার প্ল্যান করে। সে বলে গ্র্যান্ডমা ব্যাগ প্যাক করো, ভালো, আমরা একটা লম্বা ট্রিপ হাওয়াইয়ে যাচ্ছি। গ্র্যান্ডমা এক্সাইটেড হয়ে পড়ে আর তার সব ফ্রেন্ডসদেরকে বলে দেয় হাওয়াই ট্রিপের কথা। রাতের মধ্যে সব ম্যাজিক ঘটে যায়, আর সকালে যখন গ্র্যান্ডমা ঘুম থেকে ওঠে তখন কায়াং লিটারালি শক খায়। সে বলে ও মাই গড, তুমি তোমার যৌবন এত সুন্দর ছিলে। গ্র্যান্ডমা একটু রাগ করে বলে বস, এখন মজা করার সময় নাকি? সে কিছুই বুঝতে পারছিল না। আয়নায় যখন নিজের দিকে তাকায় নিজের রিফ্লেকশন চিনতেই পারছিল না। 10 বার দেখার পরও বিশ্বাস হচ্ছিল না। ভয় আর এক্সাইটমেন্ট মিশে সে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল। বড় কষ্টে কায়াং তাকে বুঝিয়ে বলে না গ্র্যান্ডমা, এটা ড্রিম না, তুমি সত্যি আবার ইয়াং হয়েছো। গ্র্যান্ডমা অবাক হয়ে জিজ্ঞাসা করে কিন্তু এটা পসিবল কেমন করে? এমন তো হয় না, আর যদিও হয় হলো কিভাবে? তখন কায়াং হালকা হাসি দিয়ে বলে যে বুক থেকে তুমি আমার সম্পর্কে এত কিছু পড়েছিলে, সেই বুক থেকেই গ্র্যান্ডমা আবার তার যৌবনের কনফিডেন্স ফিরে পায়, আর সাথে সাথে শুরু হয় তার নতুন লাইফ। সে সাজগোজ করেন, সুন্দর একটা ড্রেস পরে আর বেরিয়ে পড়ে মার্কেটের একটু ঘুরতে। যখন কায়াং এই খবর পায় তখন ভয় পেয়ে যায় যদি কেউ গ্র্যান্ডমার সত্যিটা জেনে ফেলে। তাড়াতাড়ি ছুটে গিয়ে গ্র্যান্ডমাকে ধরে আনে বাড়িতে। সে বলে শোনো গ্র্যান্ডমা, আমি কিছু রুলস বানিয়েছি তোমার জন্য। প্রথমটা হলো তুমি কারোর সাথে বেশি কথা বলবে না, আর যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কে, বলবে তুমি আমার ফ্রেন্ড, কিছুদের জন্য এখানে থাকতে এসেছো। এই সময় ইবলিস এসে বলে আমি খুব হাংরি, কিছু খেতে দাও। কায়াং রাগে চিৎকার করে বলে তুমি আবার খাওয়ার নাম করছো, বেরিয়ে যাও এখান থেকে। ইবলিস মুখ ভার করে বাইরে গিয়ে বসে পড়ে একটা লেবার বেঞ্চের উপর, যেন এক রিজেক্টেড চাইল্ডের মতন। এইভাবে শুরু হয় কায়াং, গ্র্যান্ডমা আর ইবলিসের নতুন ইমোশনাল আর ম্যাজিক্যাল জার্নি। একটু পরেই এক দল আসে আর সবাইকে নিয়ে যায় মাঠে কাজ করতে। ইবলিস অবাক হয়ে দেখে এই কাজটা তার জন্য একদমই ইজি। মুহূর্তের মধ্যেই সে পুরো জমিটা পরিষ্কার করে ফেলে। কাজ শেষ করতেই সবাইকে দেওয়া হয় এক দারুণ ভরপেট খাবার। আর কি খাবার! ইবলিস তখন লিটারালি অবাক, এত খাবার শুধু এই সামান্য কাজের জন্য। কিন্তু আশ্চর্যটা শেষ তখনও বাকি ছিল। যখন কাজের শেষে সে টাকা পায়, খুশিতে সে অলমোস্ট পাগল হয়ে যায়।
পরের সিনটায় আমরা দেখি কায়াংয়ের নেইবারকে। সেই লোকটা গাড়ি নিয়ে বের হয়, কিন্তু হঠাৎই একটা হরিণের সাথে তার গাড়ির ধাক্কা লাগে। হরিণটা আহত হয়ে পড়ে আর সে প্যানিক করে যায়, বুঝতে পারে না সে কী করবে। ঠিক তখনই সে তার গাড়িতে একটা পুরনো ল্যাম্প খুঁজে পায়। কৌতূহলবশত সে সেটাকে ঘষতেই জিনি তার সামনে হাজির হয়। লোকটা প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু ইবলিস তাকে শান্ত করে বলে, ডোন্ট ওয়ারি, আই অ্যাম হিয়ার। তখনই লোকটা বলে ওঠে, ঠিক আছে, যদি তুমি সত্যিকারের জিনি হও তাহলে এই হরিণটাকে হিল করে দেখাও। ইবলিস তার ম্যাজিক ব্যবহার করে হরিণটাকে ঠিক করে দেয়। তখনই লোকটা কমপ্লিটলি শকড আর রাগে ফেটে পড়ে, কারণ তার উইশ এইভাবে নষ্ট হয়ে গেল। এইদিকে ইবলিস বাড়ি ফিরে দেখে কায়াং বাড়ির সামনে ক্যামেরা বসিয়ে রেখেছে গ্র্যান্ডমার ওপর নজর রাখার জন্য। গ্র্যান্ডমা তখন বাগান খুঁড়ছে, কারণ ছোটবেলার থেকে সে ওখানে কিছু টাকা পুঁতে রেখেছিল। কায়াং বাইরে এসে বলে, তুমি ওই টাকা আর খুঁজে পাবে না গ্র্যান্ডমা, আমি অলরেডি বের করে ওইগুলো স্টক মার্কেটে ইনভেস্ট করে দিয়েছি। এরপর আমরা দেখি সেই মেয়েটিকে ব্যাংকে কাজ করতো, আর সেই মেয়েটা কায়াংয়ের সঙ্গে একই স্কুলে তার ক্লাসমেট ছিল। সে তার বস তাকে প্রচণ্ড বকাবকি করে, আর সে কাল থেকে মেয়েটা বলে, ইস, যদি আমার কাছে কায়াংয়ের মতন অনেক টাকা থাকতো। ঠিক তখনই তার বাসনের মধ্যে দেখা যায় সেই পুরনো ল্যাম্প। সে যখন সেটাকে ধুতে থাকে তখন তার সামনে হাজির হয় জিনি তাকে বলে, মেয়েকে উইশ। মেয়েটি এক মুহূর্ত না ভেবে বলে, আমি চাই কায়াংয়ের সব টাকা আমার অ্যাকাউন্টে চলে আসুক। যিনি সাথে সাথে তার উইশ পূরণ করে ফেলে। কিছুক্ষণ পর কায়াং জানতে পারে পুরো ঘটনা। কায়াং খুব কষ্ট পায়, সে ভাবতো না যে মেয়েটা এরকম কিছু করতে পারে। তখনই সেই ইবলিসের কাছে থাকা টাইম গ্লাসটা কায়াং স্পর্শ করা, তার কিছু ভিশন আসে তার আগের জন্মে সে কেমন ছিল, ও এইসব দেখতে পারে কায়াং। ঠিক তখনই ইসরায়েল হাজির হয় কায়াংয়ের সামনে। সে বলে, আমি তোমাকে দেখাতে পারি তুমি আগের জন্মে গিয়েছিলে আর কিভাবে মারা গিয়েছিলে। কিন্তু কায়াং হঠাৎ প্রচণ্ড রেগে যায়। সে একটা ভারী টুল তুলে নিয়ে ইসরায়েলের মুখে এমন এক আঘাত করে যে ইসরায়েল তখনই সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। আর এটা ইসরায়েলের অ্যাসিস্ট্যান্টও ফিল করে যে তার ইসরায়েল ব্যথা অনুভব করেছে। দিকে কায়াংয়ের গ্র্যান্ডমা সব বান্ধবীরা নিজেদের মধ্যে আলোচনা করছিল যে কায়াংয়ের গ্র্যান্ডমা তাদের ফোন ধরছে না। তাদের মধ্যে একজন মহিলা তাদেরকে বলে ওঠে, আমার খুব ওয়ারিড হচ্ছে কায়াংয়ের গ্র্যান্ডমার জন্য। হঠাৎ কায়াংয়ের গ্র্যান্ডমা যেদিন বাড়ির থেকে চলে গেছিল তারপরের থেকে একটা নতুন মেয়ে আসে, আর কায়াং কেন তার গ্র্যান্ডমার সাথে যায়নি? কায়াংয়ের কি কোনো চিন্তা নেই তার গ্র্যান্ডমাকে নিয়ে? আর সেই আগের দিন নাকি দেখেছে সেই নতুন মেয়েটা তাদের বাড়ির পিছনের গার্ডেনে কিছু একটা খুঁড়ছিল। সেই মহিলাটা তাদের গ্র্যান্ডমার সমস্ত বাদবাকি বন্ধুদেরকে বলে, আমার তো মনে হয় কায়াঙ্গা তার সেই বান্ধবীটা কায়াংয়ের গ্র্যান্ডমাকে মেরে ফেলেছে। কায়াং তো একজন সাইকোপ্যাথ, সে সব কিছু করতে পারে। এই ভেবে তার পাড়ার লোকজনরা কায়াংয়ের বিরুদ্ধে রিপোর্ট করে আর বলে সে কায়াংই নাকি তার গ্র্যান্ডমাকে মেরে ফেলেছে, কারণ গ্র্যান্ডমা কয়েকদিন ধরে নিখোঁজ, ফোনেও কেউ উত্তর দিচ্ছে না। আর সেখানে পুলিশ কায়াংকে নিয়ে যেতে শুরু করে। কায়াংয়ের জীবন বাঁচানোর জন্য ইবলিস নিজেই কায়াংয়ের গ্র্যান্ডমার রূপে ছদ্মবেশ নেয়, আর সে তার সব বন্ধুদেরকে ফোন করে বলে, ফোন করে শি সেফ নাও। সবাই চলে যায়, আর তখনই ইবলিস ফিরে আসে কায়াংয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তুমি তো সব খুব ভেবে চিন্তে করেছিলে, তাই না? এখন কি হলো, নিজেই ফেসে গেছো? রাগে বুঝতে বুঝতে কায়াং বলে, হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমার কোনো ডেভিলের কাছ থেকে কিছু চাওয়া উচিত ছিল না। এই কথা শুনে ইবলিসের মুখেও একটুখানি দুঃখের ছায়া দেখা যায়। এই সময় আমরা দেখি যে মেয়েটি কায়াংয়ের টাকা নিজের অ্যাকাউন্টে জমা করছিল, তার অ্যাকাউন্টে মাত্র 10 মিলিয়ন ইউয়ানে এসেছে, যা ছিল খুব কম টাকা। তাই সে আবার ইবলিসকে ডাকে আর বলে, আমার আরেকটা উইশ আছে, কায়াংয়ের পুরো অ্যাকাউন্ট লিমিট শেষ হয়ে যাক, তার সব টাকা আমার অ্যাকাউন্টে চলে আসুক। কিছুক্ষণ পরেই সব টাকা সত্যি তার অ্যাকাউন্টে চলে আসে। আনন্দে পাগল হয়ে সে প্রথমে কিনে ফেলে একটা ব্র্যান্ড নিউ হ্যান্ডব্যাগ, একদম কায়াংয়ের হ্যান্ডব্যাগের মতন। এইদিকে কায়াং তার বাড়িতে এসে একটা পুরোনো ল্যাম্পের নিচে লেখা অ্যারাবিকের কোড ট্রান্সলেট করতে থাকে। সেই ট্রান্সলেশন করে জানতে পারে এই ল্যাম্পটা তৈরি হয়েছিল ইবলিসের বন্দিত্বের পর। ঠিক তখনই ইসরায়েল আসে কায়াংয়ের সামনে আর তাকে নিয়ে যায় তার অতীতে, যেখানে সে নিজের মৃত্যুটা দেখে। ফার্স্ট সিনে আমরা দেখতে পাই ইসরায়েল আর ইবলিস বসে একটা মরুভূমির মতন জায়গায়, একদম সাহারা ডেজার্ট। সেখানে অনেক লোক
একটা গ্রাম থেকে অপহৃত বাচ্চাদের অন্য গ্রামে নিয়ে যাচ্ছিল। পথে হঠাৎই কিছু নেকড়ে আক্রমণ করে। নিজেদের বাঁচানোর জন্য পুরো দল একটা হাঁটতে পারে না শিশুকে ফেলে রেখে পালিয়ে যায়। সেই বাচ্চাদের মধ্যে ছিল ছোট্ট কায়াং। হাঁটতে হাঁটতে তার পা একটা পুরনো ল্যাম্পে ঠেকে যায় আর সে পুড়ে যায় মাটিতে। আঘাতে ধাক্কা ওই ল্যাম্পের ভিতর থেকে জিনি বেরিয়ে আসে আর সেই ছিল ইবলিস। ছোট্ট কায়াং তখন বলে, আমার ফার্স্ট উইশ ওই শিশুটাকে বাঁচাও আর তার জীবনটা বাড়িয়ে দাও। ইবলিস তার প্রথম উইশ পূরণ করে, তারপর বলে, এবার বলো তোমার সেকেন্ড উইশ কি? কায়াং বলে, আমার দ্বিতীয় উইশ আমাদের গ্রামের সব অপহৃত বাচ্চাদের মুক্তি করো, তাদের ঘরে ফিরিয়ে দাও আর যাতে কোনোদিন আমাদের এই গ্রামের থেকে আর কোনো বাচ্চা এখানে না আসতে পারে। ইবলিস তার উইশ পূরণ করে আর সাথে সাথেই সেই পথটাও মুছে যায় সেখান দিয়ে অপহরণকারীরা গ্রামে আসতো। এই কাজের ফলে পথের মধ্যে সব অপহরণকারী মারা যায়। ইসরায়েল তখন কায়াংকে দেখায় কত মানুষ মারা গেছে শুধু তার এক উইশের কারণে। ভয়ে দুঃখে ভেঙে পড়ে যায় কায়াং। আমি তো এটা চাইনি, আমি কখনোই চাইনি এত লোক মরুক। তারপর সে তার শেষ উইশ জানায়, আমার থার্ড উইশ আমি আর ইবলিস দুজনেই আমাদের কাজের শাস্তি পাই। তার কণ্ঠে তখন এক অদ্ভুত শান্তি, এক মিশ্র অনুভূতি, দুঃখ, অনুতাপ আর মুক্তির। এই যেটার কারণেই ওখানে মারা যায় কায়াং আর ইবলিস বন্দী হয়ে যায় একটা জাদু ল্যাম্পের মধ্যে পুরো 1000 বছরের জন্য। দূর থেকে সবকিছু দেখছিল বয়স্ক কায়াং। সে ইবলিসকে খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিল, কিন্তু অবাক করার মতন ব্যাপার হলো ইবলিস রেগে যায়নি, বরং সে দুঃখী দেখাচ্ছিল। কায়াং ভাবছিল ইবলিসের এই দুঃখের কারণটা কি। এই পুরো ঘটনাটা দেখে কায়াং প্রচণ্ড রেগে যায়। সে ইসরায়েলকে ঘুষি মেরে বলে, আমি যখন সেখানে মরছিলাম তখন তুমি শুধু বসে বসে দৃশ্যটা দেখছিলে। বর্তমানে ফিরে এসে কায়াং নিজের অফিসে ইবলিসকে ডাকে। সে জিজ্ঞাসা করে, তোমার আগে কখনো গার্লফ্রেন্ড ছিল? ইবলিস হালকা অহংকারভাবে বলে, হ্যাঁ ছিল। কায়াং আবার বলে, তাকে কিস করেছিলে? এই প্রশ্ন শোনার পরে ইবলিস হঠাৎ গায়েব হয়ে যায়, কারণ সে ভয় পেয়েছিল এই মুহূর্তে কায়াং হয়তো ওকে কিস করবে বা মারবে। এইদিকে ইয়াং অফিসে দেরি করে আসে আর তার বস তাকে সঙ্গে সঙ্গে চাকরির থেকে বের করে দেয়। তাই সে পাগলের মতন তার বসকে কার্সভাবে গালাগালি দিতে দিতে সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই তৃতীয় ব্যক্তি, যাকে নিয়ে কায়াং জানতে চেয়েছিল, একজন ইউটিউবার, সে ফোনে একটা ল্যাম্প দেখতে পায়। লোকটা পুরো ড্রাঙ্ক ছিল, তাই প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু ল্যাম্পে লেখা ছিল মেক এ উইশ। সে ড্রাঙ্ক অবস্থাতেই বলে ফেলে, আমার চ্যানেলটা যেন ভাইরাল হয়ে যায়। ইবলিস তার উইশ গ্র্যান্ড করে আর তাকে নিয়ে যায় এক জঙ্গলের ভিতর লাইভ স্ট্রিম চালু অবস্থায়। হাঁটতে হাঁটতে তার পা একটা জিনিসে ঠেকে মাটি সরাতে দেখা যায় একটা ডেড বডি। সে মুহূর্তে পুরো ঘটনা ভাইরাল হয়ে যায়। মানুষ এটা ওই মৃত মহিলার লাইভ স্টোরি নিয়ে কন্টেন্ট করতে শুরু করে। পুলিশও তাতে জড়িয়ে পড়ে। আর যেহেতু ঘটনাটা ঘটেছিল কায়াংয়ের নেইবারহুডে, তাই সবাই কথা বলতে শুরু করে। সবাই ধরেই নেয় এই কাজটা নিশ্চয়ই কায়াং করেছে, ও তো ছোটোবেলার থেকেই সাইকোপ্যাথ। এইসব কথা শুনে কায়াংয়ের গ্র্যান্ডমা ভীষণ ভেঙে পড়ে। সে তো কত কষ্টে কায়াংকে বড় করেছে, কিন্তু আশেপাশের কেউই কায়াংকে পছন্দ করতো না। গ্র্যান্ডমার এই কষ্ট দেখে কায়ানেরও কষ্ট হয়। ওর মন ভালো করার জন্য ইবলিস ওকে নিয়ে যায় এক উঁচু টাওয়ারে, ছাদে তারার নিচে। ঠিক তখনই শান্তে ইবলিসকে তার উইশ পূরণ করার জন্য ডাকে। সে বলে, আমাকে 20 বছর আগের সময় নিয়ে চলো। ইবলিস তার ইচ্ছে পূরণ করে, কিন্তু শান্তে রেগে যায় আর বলে, তুমি আমাকে রাতে আনার কথা ছিল, কিন্তু তুমি নিয়ে এলে দিনের বেলায়। ঠিক তখনই তারা দেখে ছোট কায়াং ও তার আর এক গ্র্যান্ডমা পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। লোকটা এসে বলে, চলো সময় কাটানোর জন্য এই সাইকোপ্যাথদের কিছু ব্যবস্থা করা যায়। এই কথা শুনেই ইবলিসের ভিতর প্রচণ্ড রাগ জাগে। সে রেগে গিয়ে লোকটাকে মারতে শুরু করে। রাত নামে আর দেখা যায় ওই লোকটাই এক মহিলাকে খুন করছিল। তার লাল চুল আবার কালো রং করছিল। আসলে এইটাই সেই মহিলার ডেড বডি, যেটা বর্তমানে সেই ইউটিউবার খুঁজে পেয়েছিল। শান্তি এখানে এসেছে এটা নিশ্চিত করতে সেদিন কেউ কি তাকে খুন করতে বা লাশ পুঁতে রাখতে দেখেছিল। আর পরে সে জানতে পারে যে আর কেউ দেখেনি, তার নিজের মাই তাকে এই কাজ করতে দেখেছিল। শান্তি একরকম আনন্দে পাগল হয়ে যায়। এইভাবে গল্পটা একদিকে মিশে যায় সময়ের ভিতরে, অন্যদিকে মানুষের লোভ, দুঃখ আর অন্ধকার ইচ্ছেগুলোর সঙ্গে। একটা উইশ যা শুধু জীবন নয়, আত্মাকেও বদলে দেয়। বর্তমান সময়ে ফিরে এসে ইবলিস সব কিছু কায়াংকে খুলে বলে।
ইবলিস জানায় শান্তে আসলে অতীতে গিয়েছিল শুধু এটা দেখতে যে কেউ তার খুনটা দেখেছিল কিনা। খায়াং তখন বুঝতে পারে আসলে সে নিজেই এক সিরিয়াল কিলার, আর তাদের পাড়ার যে মেয়েটা খুন হয়েছিল তার পিছনেও শান্তিরই হাত আছে। তখন খায়াং ইবলিসকে বলে শান্তিকে ফাঁসিয়ে দাও ওই খুনের মামলায়। এই উইশটা কিন্তু নিজের জন্য ছিল না, তাই ইবলিসকে যে তার চান্স হারতে বসে। কিন্তু খায়াং জানতো এটা, কারণ ইসরায়েল আগেই তাকে সব কিছু বলে দিয়েছিল। তখন খায়াং বলে, চিন্তা করো না ইবলিস, আমি তোমাকে হারতে দেবো না। এই কথা শুনে ইবলিস একটু অবাক হয়ে যায়, আর সে আবারও প্রেমে পড়ে যায় খায়াংয়ের সেই পুরনো গভীর ভালোবাসায়। দৃশ্যটা কেটে যায়, আর তখন হাজির হয় এক নতুন চরিত্র, সাদি। সে নতুন করে খায়াংয়ের পাড়ায় এসেছে তার পরিবারের সঙ্গেও। এক রাতে সে চুপি চুপি যায় ইবলিসের কাছে, আর তার এক কালো সুতো দিয়ে তাকে বেঁধে ফেলে, এমন এক সুতো যেটা কেউ খুলতে পারে না। কিছুক্ষণ পর খায়াং আসে, আর অবাক করার মতন সহজেই সে খুলে ফেলে সুতোটা, যেন এক পেয়ার অফ শুজ লেস খুলছে। পরের দৃশ্যে আমরা জানতে পারি সাদিকে এটা করেছিল তারই বাড়িতে থাকা এক বাচ্চা ছেলে। সে ওই সুতোর পাওয়ারটা টেস্ট করতে চেয়েছিল। ধীরে ধীরে বোঝা যায় ওই বাচ্চাটা সামাও ইবলিস আর তার ল্যাম্পের সঙ্গে যুক্ত। সে জানে ইবলিসের পুরো হিস্ট্রি, আর সে চায় ওই ল্যাম্পটা নিজের করে নিতে, যাতে সে ইবলিসকে বন্দি করতে পারে। এদিকে খায়াং দেখতে পায় কিছু তার আগের জন্মের কিছু ভিশন। সেই ভিশনে দেখে একটা ছোট ছেলে আছে, তার সঙ্গে নাম খালিদ। সে ভাবে এই ট্রেডটার সঙ্গে আমার ওই পাস্ট লাইফের কি কিছু কানেকশন আছে। সে বুঝতে সেই কালো সুতোটা তার গ্র্যান্ডমার হাতে বেঁধে দেয়, কিন্তু গ্র্যান্ডমা সহজেই খুলে ফেলে সেটা। তারপর খায়াং আবার সেই সুতোটা ইবলিসের হাতে বেঁধে দেয়, আর গ্র্যান্ডমাকে বলে এবার খুলে দেখো। গ্র্যান্ডমা অনেকবার খোলার চেষ্টা করে, কিন্তু খুলতে পারে না। খায়াং অবাক হয়ে যায়, আর নিচে যখন ছই তখন এক টানে খুলে যায়। এখন সে বুঝে যায় এই সুতোটা আর ইবলিসের মধ্যে কোনো গভীর রহস্যময় বন্ধন আছে। এই রহস্যের শেষ জানতে ইবলিস ঠিক করে তারা দুজনে যাবে দুবাই। যদিও এটা সাপোজ টু বি তাদের রোম্যান্টিক ট্রিপ ছিল, কিন্তু খায়াং সবাইকে নিয়ে চলে আসে। দুবাইতে এক অ্যান্টিক বাসে খুঁজতে এক জিনিয়া বেরিয়ে আসে। জিনিয়া হলো এক ফিমেল জিনি, যাদেরকে আমরা জিনিয়া বলি। আর দেখা যায় সে আসলে ইবলিসের এক্স। ইবলিস তখন সরাসরি তাকে জিজ্ঞাসা করে, এই মেয়েটা যাকে তুমি আমার সাথে দেখলে, তাকে কি তুমি আগে কখনো দেখেছিলে? অতীতে কি কখনো তুমি ওর রূপ নিয়ে এসেছিলে আমার কাছে? জিনিয়া ঠান্ডা গলায় বলে, না, কখনো না। তখন ইবলিস আর দেরি না করে তাকে জিজ্ঞাসা করে, তাহলে বলো সেই থ্রেডটা নিয়ে যেটা সাদি আমার হাতে বেঁধে দিয়েছিল। এই মুহূর্তে বাতাস ভারী হয়ে যায়। ইবলিসের চোখে আবারও সেই পুরনো রহস্যের আগুন জ্বলে ওঠে, আর গল্পটা ঢুকে পড়ে এক নতুন গভীর অন্ধকার অধ্যায়, যেখানে প্রেম, প্রতিশোধ আর জাদুর সব সীমা ভেঙে যায়। সে বুঝিয়ে বলে, আমি বুঝতে পারছি না ওই মেয়েটার সঙ্গে এই সুতোটার কি কানেকশন। যদি এই থ্রেডটা আমার সাথে বাঁধা থাকে, তাহলে ওই মেয়েটা ছাড়া কেউ এটা খুলতে পারবে না। জিনিয়া এই সুতো সম্পর্কে কিছুই জানতো না, কিন্তু সে জানতো এক জিনের কথা, যার নাম সাদি। সে এক সময় একজন হিউম্যান মেয়েকে বিয়ে করেছিল, আর তাদের এক সন্তান হয়েছিল, নাম খালিদ। কিন্তু খালিদ বেশি দিন বাঁচেনি, কারণ সে ছিল হাফ হিউম্যান আর হাফ জিন। ওইদিকে জিনিয়া তাকে কিছু নিয়ে বকছিল, আর ইবলিস তখন পুরো কনফিউজড। জিনিয়া ইবলিসের এই কনফিউশন দেখে বোঝা যায় ইবলিসের কিছু পুরনো সময়ের কিছু স্মৃতি মুছে ফেলা হয়েছে। ইবলিস নিজেও টের পেলে সে ধীরে ধীরে নিজের অতীতের কিছু অংশ ভুলে যাচ্ছে। অনেক চেষ্টা করে, যখন সে মাথা ঘামানোর চেষ্টা করছিল, ঠিক তখনই ইবলিসের কিছু ভিশন আসে। সে দেখতে পায় খায়াংয়ের মতন একজন মেয়ে তার সাথে ল্যাম্পের ভিতর সময় কাটাচ্ছে। এই সময় আমরা দেখি ইসরায়েলকে, যে তখন ইবলিসের ভাইয়ের সঙ্গে দেখা করতে যায়। সে ইবলিসের ভাইকে বলে, ইবলিস ল্যাম্প থেকে বেরিয়ে এসেছে, কিন্তু তুমি চুপ করে থাকবে, এই কথাটা মনে রাখো। মানে কেউ ইচ্ছা করে ইবলিসের কাছ থেকে কিছু সত্যি লুকিয়ে রাখছিল। ইসরায়েল ফিরে আসার পর জানতে পারে তার অ্যাসিস্ট্যান্ট ইরাম ইবলিসের জিনিয়ার ঠিকানা ইবলিসকে দিয়ে দিয়েছে। এই কথা শুনে ইসরায়েল এতটা রেগে যায় যে সে ইরামের গলা চেপে ধরে তার ভয়েস কেড়ে নেয়। ওইদিকে ইয়াং তার থার্ড আর শেষ ইচ্ছে ইবলিসের কাছে চায়। সে চায় যে সে যেন ভুলে যায় যে সে তার 3টে উইশ পূরণ করেছে। যিনি ইবলিস তখন তাকে খুলে বলে, তোমরা মানুষেরা এতটাই নিঃস্বার্থ যে নিজের ভুল তোমরা কখনো স্বীকার করো না। আমি তোমাকে একটা গল্প বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই। তুমি এটা কখনো ভেবে দেখোনি যে আমি কি করে জানতাম, আমি যদি তার উইশটা ভুলেই যেতাম, যে সে আমার কাছে কি উইশ করেছে। এই কথা শুনে ইয়াং বুঝতে পারছে সে কি বড় ভুল করেছে। এইসব ঘটার পর
ইবলিস ইবলিস যে কায়াংকে সব কিছু বলে কি ঘটেছিল। সে কায়াংকে বোঝায় যে কোনো মানুষের নিজের 3টা উইশ পূরণ করে ফেললে তখন যিনি নিজের থেকেই তার জীবন থেকে অদৃশ্য হয়ে যায়। শুধু অদৃশ্য নয়, সেই মানুষটির স্মৃতির থেকেও মুছে যায়, যেন সে কোনোদিন ছিল না। এই কথা শুনে কায়াং রাগ করে বলে ওঠে, দিস ইজ চিটিং, আমি সব সময় মনে রাখবো। এর পরের সিনে আমরা দেখতে পাই কায়াং নিজে একা হাইকিং করতে গেছে। হঠাৎই কায়াংয়ের পিছনে তার এক ফ্রেন্ড এসে দাঁড়ায় আর তাকে জিজ্ঞাসা করে যে তোমার আর কটা উইশ বাকি আছে। কায়াং কিছু বলে না। আর তখনই সেই ছেলেটি কায়াংকে বলে যে আমাকে ক্ষমা করে দিও, আমাকে ওরা পাঠিয়েছে তোমার কাছ থেকে এই কোশ্চেনের উত্তরটা জানতে আর কিছু কাজ করতে, কিন্তু বিশেষ করে আমি এটা করতে চাইনি। এই বলে সেই ছেলেটা কায়াংকে পাহাড়ি কিনারা থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিতে শুরু করে। আর কায়াং পড়তে পড়তে নিজের সমস্ত ভালো মেমোরি মনে করতে থাকে। মৃত্যুর এক মুহূর্ত আগে ইবলিস হাজির হয় তার জীবন বাঁচাতে। সে কায়াংকে বলে, তুমি কি পাগল তুমি কেন তোমার 3rd উইশটা গ্র্যান্ড করলে না? আমি তোমাকে বাঁচাতে পারতাম, নাহলে তো তুমি মরে যেতে। এই বলে সে কায়াংকে জড়িয়ে ধরে বাঁচিয়ে বলে, সাইকোপ্যাথ তুমি চাইলে আমি তোমাকে বাঁচাতে পারতাম, তুমি মরে যেতে পারতে। তুমি ভাবতে পারছো কি হতো? অন্ধ হয়ে ইবলিস কায়াংয়ের বন্দুককে ধরে ক্লিপ থেকে ছুঁড়ে ফেলে দেয়। আর পরের দৃশ্যে দেখা যায় ইবলিস অবশেষে তার ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছে। সেখানে গিয়ে দেখে ভাইয়ের সুন্দর গার্ডেন এখন সম্পূর্ণ শুকিয়ে গেছে, একেবারে শূন্য, জীবন্তহীন। সবকিছুর মধ্যে একটা অদ্ভুত নিঃশব্দতা, যেন সময় নিজেই থেমে গেছে। যখন ইবলিস তার কাছে জানতে চায় এই বিষয়ে, সে বলে, আমি এক ভয়ঙ্কর পাপ করেছিলাম আর এটাই আমার শাস্তি। সে বলে, আমি তোমাকে একটা জিনের গল্প বলি না, তার নাম সাদি, তার ছেলে খালিদ। মানুষ আর জিন 2 রক্তের মিশ্রণে জন্ম হয়েছিল খালিদ। সেই কারণে সে সবসময় অসুস্থ থাকতো, মৃত্যুর মুখে ছিল। তার প্রাণ বাঁচাতে সাদি একদিন আমার কাছে এসেছিল সাহায্য চাইতে। আমি তখন আরেকটা শিশুর জীবন কেড়ে নিয়ে খালিদের জীবনটা এতটাই লম্বা করে দিয়েছিলাম যে সে আর কোনোদিনই মরবে না। কিন্তু সেই নির্দোষ শিশুর প্রাণ নেওয়ার শাস্তি হিসাবে আমার পুরো বাগানটা নষ্ট হয়ে গেল, সব ফুল শুকিয়ে গেল, শুধু একটা বিশাল ফুল রইল, সেটাই খালিদ, অমর খালিদ। এই সময় আমরা দেখি ইসরায়েল গ্র্যান্ডমার বাড়িতে আসে। সে গ্র্যান্ডমাকে এক ভয়ানক সত্যি জানায়, তুমি অবশ্যই ইয়াং হয়েছ, কিন্তু মৃত্যুর দিনটা তোমার নির্দিষ্ট হয়ে গেছে। তোমার বাড়ির সামনে যে গাছটা আছে, যেদিন ওটার প্রথম ফুল ফুটবে সেদিনই হবে তোমার শেষ দিন। এদিকে আমরা দেখি কায়াং ব্যাংক থেকে তার সব টাকা তুলে নিচ্ছে, পুরো ক্যাশ আকারে। ঠিক তখনই খালিদ তার সামনে আসে, এই এক শিশু যে এখন অমর হয়ে গেছে। সে এখন চায় ইবলিসের ল্যাম্পটা নিজের হাতে নিতে, যাতে তার সব উইশ পূরণ হয়। এই সময় পর্যন্ত ল্যাম্পটার মালিক ছিল কায়াং, কারণ সে এখনো 3য় উইশটা চায়নি। খালিদ তাকে হুমকি দেয়, তুমি তাড়াতাড়ি তোমার উইশ চাও, না হলে আমি এমন কিছু করব যা তুমি ভাবতেও পারবে না। কিন্তু কায়াং ভয় পায় না। সে রাগে খালিদকে আক্রমণ করে, কিন্তু দেখলো ছেলেটার ক্ষত কয়েক সেকেন্ডের মধ্যে সেরে যাচ্ছে। এদিকে আমরা দেখি ইবলিস যাচ্ছে সাদির সঙ্গে দেখা করতে। সে সাদিকে বোঝানোর চেষ্টা করছে, তুমি তোমার ছেলেটার দিকে একটু খেয়াল রাখো। সাদি চোখ নামিয়ে বলে, আমি চেষ্টা করব, কিন্তু এটা এখন আমার কন্ট্রোলের বাইরে। এদিকে কায়াং তার টাকা ভরা ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ কিছু ছিনতাইকারী তার উপর হামলা করে। কায়াং তার ব্যাগ ছাড়ে না, তখন তারা তাকে আঘাত করে। ঠিক সেই সময় হাজির হয় তার হিরো ইবলিস। সে সবাইকে ধরে একটানে নিয়ে যায় নরকের ভ্রমণে। সবাই ভয়ে কাঁপতে থাকে, চিৎকার করে, কিন্তু কায়াং সে একটু ভয় পায় না। সে সেই ইবলিস সবাইকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনে। তারপর কায়াং নিজের ল্যাম্পে ঢুকে ইবলিসকে নিয়ে সেখানে গিয়ে সে একটা হাইলাইটার তুলে নেয় আর দেখে ল্যাম্পের ভিতরের দেয়ালে অনেক কিছু লেখা আছে। সবগুলো এই আরবিতে লেখা, আর সব লিখেছিল ইবলিস নিজে। কিন্তু কায়াং এখন কিছুই মনে করতে পারছে না, ওরা কিছুই বুঝতে পারছিল না। তাই তারা ডাকে ইসরায়েল, সাইদ আর ইরামকে। ইসরায়েল আর সাইদ কিছু বলে না, কিন্তু ইরাম যে কখনো মিথ্যে বলতে পারে না, তাই সে নিজের জিভ নিজে ছিঁড়ে নেয়। তখন সবাই বুঝে যায় এখানে কিছু একটা ভয়ঙ্কর গোপন সত্যি আছে, যা সবাই লুকিয়ে রাখতে চাইছে। ইসরায়েল সেখান থেকে চলে যায়। তারপর শান্তে ডাকে ইবলিসকে তার শেষ উইশ পূরণ করার জন্য। তার শেষ ইচ্ছে ছিল সে অতীতে ফিরে গিয়ে সেই মেয়েটাকে অন্যভাবে মার্ডার করবে, যাতে সে কিছুদিন আগে মেরেছিল, যাতে সব এভিডেন্স মুছে যায়। ইবলিস তখন এসে কায়াংকে এই কথাটা বলে। কায়াং ইবলিসকে বলে, আমি তোমার সাথে অতীতে যাব। দিনটা এলো যখন সেই মেয়েটাকে মার্ডার করার কথা ছিল। কায়াং ঠিক তখন হাজির হয় শান্তের সামনে।
আর রাগে তাকে ভয়ঙ্করভাবে পেটাতে শুরু করে। এত জোরে মারতে থাকে যে সানতে নিজেই মাটিতে লুটিয়ে পড়ে। আর যে মেয়েটাকে সে মারতে যাচ্ছিল সেই মেয়েটা পালিয়ে বেঁচে যায়। শেষে আর ইবলিস মিলে পুলিশের হাতে সানটেকে ধরিয়ে দেয় আর মেয়েটার জীবন বাঁচায়। এরপর ইবলিস ফিরে যায় তার ল্যাম্পের ভিতরে আর হঠাৎ বুঝতে পারে সে আগের জন্মে কায়াংয়ের সাথে 20 বছর একসাথে কাটিয়েছিল। এই কথা মনে পড়তেই তার চোখ ভিজে ওঠে। সে বুঝে ফেলে এই ঘরে যত বেশি হাবিবি লিখেছিল সবটাই আসলে কায়াংয়ের জন্য ছিল। সে দৌড়ে গিয়ে কায়াংয়ের কাছে আসে, তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি চেষ্টা করব তোমার সাথে কাটানো প্রতিটা স্মৃতি মনে রাখার। এইদিকে আমরা দেখি ইউটিউবার কাং তার ওয়াইফকে সবকিছু বলেছে, যিনি উইশ সব কিছু। তার ওয়াইফ বলে, তুমি আমার বাবার জন্য একটা উইশ করো না, আমার বাবার ক্যান্সার। কিন্তু কাং রাজি হয় না। ওদের মধ্যে তর্ক, তারপর ঝগড়ায় লেগে যায়। এইদিকে গ্র্যান্ডমা মৃত্যুর আগে সব কিছু গুছিয়ে রাখছিল যেন কায়াংয়ের কোনো কষ্ট না হয়। আজও সে তাকে বাইরে নিয়ে যায়, একসাথে অনেকগুলো পিকচার তোলে। ছবি তুলতে তুলতে গ্র্যান্ডমার চোখে ভিজে আসে, সে কেঁদে ফেলে। পরের দিন আমরা দেখি কায়াং পৌঁছেছে দুবাইতে আর জানতে ইচ্ছা করছে ল্যাম্পের ভিতরে লেখা কথাগুলোর মানে কি। সে জিনিয়াকে ডাকতে চায়, ল্যাম্প ছুঁয়ে দেখে কিন্তু জিনিয়া আসে না। ঠিক তখনই কিছু থাক ওর পিছু নেয়। বেচারি কায়াং প্রাণ বাঁচাতে দৌড়াতে দৌড়াতে একটা অন্ধকার গলিতে ঢোকে, যেখানে তার বেরোনোর রাস্তা নেই। ঠিক সেই মুহূর্তে জিনিয়া হাজির হয়, সব দুষ্কৃতীদের হারিয়ে ওকে নিজের ল্যাম্পে নিয়ে আসে। সেখানে কায়াং জিজ্ঞাসা করে, তোমার আর ইবলিসের মধ্যে আসলে কি হয়েছিল? জিনা একটু চুপ করে, তারপর বলে, তোমরা একে অপরকে ভীষণ ভালোবাসতে। ইবলিস তো শুধু তোমার জন্য পুরো একটা সিটি ধ্বংস করে দিয়েছিল। সে তোমায় এতটাই ভালোবাসতো যে হাবিবি শব্দটা জীবনে আর কাউকে বলিনি, কাউকে লিখিনি, শুধু তোমার জন্য। এদিকে আমরা দেখি সেই ইউটিউবার তার ওয়াইফ এর মধ্যে ঝামেলা লাগায়। সেই ওয়াইফ তার পুরো চ্যানেলটা ডিলিট করে দিয়েছে। রাগে পাগল হয়ে সে ইবলিসকে আবার ডাকে, দ্বিতীয় উইশ হিসাবে বলে, আমি আমার ওয়াইফ চিরাংকে যে উইশ আর জিনির ব্যাপারে বলছিলাম সে যেন সবকিছু ভুলে যায়। ইবলিস সেটাও গ্র্যান্ড করে ফেলে। এরপর আবার আমরা দেখি ইবলিস আর কায়াং দুজনেই দুবাইতে একসাথে আছে। ওরা একসাথে হাঁটতে হাঁটতে পুরোনো দিনের অনেক ফ্ল্যাশব্যাক ফিরে আসে ইবলিসের মনে। সেই সময় জিনিয়া কায়াংয়ের উপর রাগ দেখিয়ে কায়াংয়ের উপর বৃষ্টি শুরু করে দেয় আর সেই বৃষ্টির নিচেই ইবলিস কায়াংকে ক্রিস করে। ইবলিস এমনকি কায়াংয়ের জন্য একটা সুন্দর জায়গা সাজিয়ে রেখেছিল, একটা ছোট সারপ্রাইজ। এক মুহূর্ত সেখানে সময় যেন থেমে যায় আর ভালোবাসা আবার ফিরে আসে যেমনটা আগেও হয়েছিল তাদের দুজনের মধ্যে, এক ইবলিস আর তার হাবিবির গল্পে। এই কথা শুনে কায়াং আনন্দে ভরে উঠল। তখন আমরা জানতে পারি যে খালিদ আসলে কায়াংয়েরই পাড়ার ছেলে ছিল। কায়াং ওকে খুব পছন্দ করত। খালিদ সবসময় অসুস্থ থাকতো বলে কায়াং একদিন ওর জন্য একটা জাদু গাছের পাতা নিয়ে আসে, যেটা ওকে সুস্থ করে তুলতে পারে। খালিদ হঠাৎ ইবলিসকে নিজের পিছনে দেখতে পায় আর বলে, প্লিজ আমাকে পুরোপুরি জিনি বানিয়ে দাও। কিন্তু ইবলিস বলে, আমি সেটা পারবো না খালিদ। এই কথায় খালিদ ভীষণ রেগে যায় আর সেদিন থেকে সেই নিষ্পাপ ছেলেটা ধীরে ধীরে অন্ধকার পথে হাঁটতে শুরু করে। এরপর দেখা যায় ইবলিস এখন কায়াংয়ের সঙ্গে আছে, তার ল্যাম্পের ভিতরে বাস করছে। কায়াংয়ের সঙ্গে ওর দিন কাটতো বেশ ভালোই। ও ইসরায়েলের কাছ থেকে একটা জাদু পালক চুরি করেছিল আর সেই পালক দিয়ে সে নিজের ল্যাম্পের ভিতর বসে কায়াংয়ের সম্পর্কে বারবার কিছু না কিছু লিখে যেত, যেন ওর স্মৃতি কখনোই মুছে না যায়। কিন্তু একদিন ওর সেই শান্ত দিন শেষ হয়ে যায় যখন তার ল্যাম্পটা একটা মানুষের হাতে পড়ে যায়। সেই মানুষটা ছিল সেই ভয়ঙ্কর লোক যে বাচ্চাদের অপহরণ করে এই শহরে এনে বিক্রি করত। লোকটা ল্যাম্প ঘষে ইবলিসকে ডাকে আর বলে, আমার প্রথম উইশ আমাকে অসীম ধনী বানাও। ইবলিস তা পূরণ করে দেয়, কিন্তু তবুও শহরের মানুষ তাকে ঘৃণা করতে থাকে, কারণ সে খারাপ মানুষ। রাগে পাগল হয়ে লোকটা দ্বিতীয় উইশ করে, যারা আমাকে ঘৃণা করে তারা সবাই মারা যাক। ইবলিস সেই ইচ্ছেটাও পূরণ করে। একদিন সেই লোকটা কায়াংয়ের কাছে আসে, মনে পড়ে যায় একদিন কায়াং তাকে খেজুর খেতে দিয়েছিল, তাই সে কায়াংকে অনেক টাকা দিতে চায়। কিন্তু কায়াং হাসতে হাসতে বলে, আমি আমার পরিশ্রমের টাকায় বাঁচি, কারোর দয়া চাই না। এই কথায় লোকটার অহংকারে আগুন ধরে যায়। প্রতিশোধ নিতে সে আবার ল্যাম্প ঘষে আর তৃতীয় উইশ করে, এই মেয়েটা আমার হোক। আমি টাকা দিয়ে ওকে কিনতে পারিনি, কিন্তু আমি ওকে চাই। ইবলিস মন থেকে না চাইলেও বাধ্য হয়ে ওর ইচ্ছে পূরণ করে। লোকটা যখন কায়াংয়ের দিকে এগিয়ে আসে তখন ইবলিসের ভিতরে রাগে আগুন জ্বলে ওঠে। সে এগিয়ে যেতে চায়, কিন্তু তখন খালিদ ওর পায়ে একটা জাদু সুতো বেঁধে দেয়। সেই ম্যাজিক থ্রেডের জন্য ইবলিস এক পাও সামনে বাড়াতে পারে না। প্রতিশোধ নিতে খালিদ সবার সামনে ঘোষণা করে দেয়, কায়াং এই দেবিলের প্রেমে পড়েছে। এই কথা শুনে কায়াংয়ের নতুন মালিক ভীষণ রেগে যায়।
রাগে পাগল এসে খায়াংয়ের পেটে তলোয়ার বসিয়ে দেয়। খায়াং মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুর দ্বার প্রান্তে। ইবলিস ভীষণ ভেঙে পড়ে, কান্নায় ভেসে যায় ওর চোখ। এখন যেহেতু লোকটা 3টে উইশ পূরণ হয়েছে, ইবলিস আর তার দাস নয়। সে সবার সামনে ঘোষণা করে যে এই ল্যাম্প ঘষে প্রথম উইশ করবে কাংকে আবার বাঁচাবে, আমি তাকে পৃথিবীর সব কিছু দেবো। কিন্তু মানুষ তো লোভী। একজন দ্রুত ল্যাম্প ঘষে ফেলে, তার প্রথম উইশ আমাকে ধনী করো, দ্বিতীয় উইশ আমাকে অগাধ সম্পদ দাও। তৃতীয় উইশের সময় ইবলিস আবার অনুরোধ করে, প্লিজ এবার ওর জন্য কিছু চাও, কায়াংকে ফিরিয়ে আনো। এইভাবে গল্পটা আরও গভীর হয়ে ওঠে, যেখানে লোভ, প্রেম আর ত্যাগ একসাথে মিশে যায়। আমি তোমার জন্য সবকিছু করব, ইবলিস বলে, কিন্তু সেই মানুষটা তখনও তার কথা শুনতে চায় না। সে শেষ ইচ্ছেটা জানায়, পুরো শহরে যেন সোনার বৃষ্টির নামে। অনিষেধাজ্ঞা সত্ত্বেও ইবলিস বাধ্য হয়ে তার তৃতীয় উইশ পূরণ করে। আর ঠিক সেখানে খায়াং মারা যায়। খায়াং মারা যাওয়ার আগে ইবলিসকে বলে, যেন প্রতিটি জন্মে আমি তোমার সাথে দেখা করতে পারি। খায়াংয়ের মৃত্যুতে পাগলের মতন রেগে ফেটে পড়ে ইবলিস। প্রতিশোধের আগুন এসে পুরো শহরটাকেই ধ্বংস করে ফেলে। আর এই অপরাধের জন্য ইবলিসকে তার বাকি জীবনটা কাটাতে হয় সেই অভিশপ্ত ল্যাম্পের ভিতরে বন্দী হয়ে। দৃশ্যটা ফেরে প্রেজেন্টে। দেখা যায় খালিদ এখন যার বডিতে, সেই আত্মা ইবলিসকে সবকিছু দেখাচ্ছে আর বলছে তার জীবনের সত্যিটা। সব কথা শেষ করে সেই সোল ধীরে ধীরে স্বর্গের দিকে উঠতে থাকে শান্তিতে। এদিকে খায়াংয়ের বাড়িতে দেখা যায় সেই গ্র্যান্ডমার সেই বন্ধুরা সবাইকে জড়ো করে খায়াংয়ের বাড়িতে এসেছে। তার উদ্দেশ্য খায়াংয়ের গ্র্যান্ডমার সম্পর্কিত সত্যিটা সবাইকে জানানো। কিন্তু বাড়িতে খায়াং বা গ্র্যান্ডমা দুজনে নেই, তাই তিনি বলে, চলো সবাই মাঠে যায়, ওরা হয়তো সেখানেই আছে। পথে যাওয়ার সময় খালিদের লোকেরা গাড়ি দিয়ে সেই মহিলাটাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, আর সেই সাথে চাপা পড়ে যায় সত্যিটাও। এখন গ্র্যান্ডমা আর বাড়িতে সেফ নয়, হয় বুঝতে পেরে কায়াং তাকে নিয়ে যায় ইবলিসের ল্যাম্পের ভিতরে। গ্র্যান্ডমা আর মিনজিকে সেখানেই রেখে কায়াং নিয়ে নেয় তার সব টাকা আর চলে যায় সেই মেয়ের কাছে যে এক সময় উইশ করেছিল কায়াংয়ের সব টাকা যেন আমার কাছে আসে। এই টাকাতেই মেয়েটির শেষ ইচ্ছে কিনে নেয় খায়াং, কিন্তু সেই উইশটা কী ছিল সেটা আমরা পরে জানতে পারবো। এইদিকে দেখা যায় ইউটিউবার আর তার ওয়াইফ এখন কাঁদছে, কারণ তাদের চ্যানেল ডিলিট হয়ে গেছে। কিন্তু সে ভুলে গেছে যে চ্যানেলটা সে নিজে ডিলিট করেছিল। স্ত্রীর কান্না আর কষ্ট দেখে ইউটিউবারের মন খারাপ হয়ে যায়। অপরাধ পথে ভোগে সে নিজের লাস্ট উইশ ব্যবহার করে তার ওয়াইফের বাবার উইশ পূরণের জন্য। তার উইশ ছিল তার ওয়াইফের বাবার ক্যান্সার যেন ভালো হয়ে যায়, আর ঠিক তাই হয়। ইউটিউবের স্ত্রী খবরটা শুনে খুশিতে কেঁদে ফেলে, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তাকে। আর তখনই তার মনে পড়ে যায় তাদের ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড। দুজনের জীবন আবার ঠিক পথে ফিরে আসে। কিন্তু এদিকে খালিদ এখন পুরোপুরি অবসেসড হয়ে পড়েছে ইবলিসকে নিজের দাস বানাতে। সে ইবলিসকে সে থ্রেড দিয়ে বেঁধে ফেলে নিজের বাবা সাইদকে হত্যা করে, আর তারপর চলে আসে খায়াংয়ের কাছে। তার লোকদের দিয়ে খায়াংকে ভয় দেখিয়ে বলে, তুই এখনই তোর শেষ উইশ চা আর ইবলিসকে মুক্ত করে দে। কিন্তু খায়াং কোনোভাবে হাল ছাড়ে না। সে হঠাৎ অদৃশ্য হয়ে ইবলিসের কাছে পৌঁছেছে। আসলে এটা হয়েছিল তার ফ্রেন্ডের উইশের কারণে, যে উইশের দাম সে আগেই দিয়েছে। ইবলিসের কাছে গিয়ে খায়াং নিজের হাতে খুলে ফেলে সেই থ্রেড, আর ইবলিস আবার মুক্ত পায়। এই থ্রেড দিয়ে ইবলিস তার তরোয়ালকে শক্তিশালী করে তোলে আর ছুটে যায় তার ভাইয়ের বাগানে সেই শেষ ফুল তুলতে, যা আসলে ছিল খালিদের প্রদীপ। এদিকে দেখা যায় ইসরায়েল ইবলিসের ল্যাম্পটা খালিদের হাতে তুলে দেয় ইরামের মাধ্যমে। খালিদ সেই ল্যাম্প থেকে বের করে আনে খায়াংয়ের গ্র্যান্ডমা আর তার ফ্রেন্ড মিনজিকে। ওদের রক্ষা করতে ইবলিসের সহকারী সায়াদ আর প্যান্থারের রূপ নেয়, আর খালিদের লোকেদের সাথে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। এই দৃশ্য দেখে খালিদ এতটাই ফিউরিয়াস হয়ে যায় যে সে তার লোকদেরকে বলে গুলি চালাতে, কিন্তু সেই গুলিটা মিনজির দিকে আসতে থাকে। গ্র্যান্ডমা ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করে। সায়েদ, যে একজন লায়ন রূপে ছিল, খালিদের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু খালিদ চতুরতার সঙ্গে আর আঘাত এড়িয়ে গিয়ে তার গলায় সেলাইয়ের জায়গায় ছুরি ঢুকিয়ে দেয়। এতেই সায়েদের মৃত্যু হয়। শেষে দেখা যায় ইবলিস এসে পৌঁছেতেই খালিদের ফুল তুলতে, কিন্তু ঠিক তখনই ইসরায়েল এসে তাকে থামাতে চায়। দুজনের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। ইসরায়েল যতই চেষ্টা করে জিততে পারে না, কারণ ইবলিস ইতিমধ্যেই কেটে ফেলেছিল তার ডানাটা। ইসরায়েল মাটিতে পড়ে যায়, আর সেই সুযোগে ইবলিস ফুলটা কেটে ফেলে। ফুলটা কাটা মাত্রই খালিদ, যে তখন কায়াংকে শ্বাসরোধ করে মারতে যাচ্ছিল, হঠাৎ করে পৃথিবীর থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর খালিদের
তার সঙ্গী যে এই খালিদের মা হয়েছিল সে কায়াংকে মারতে আসে, কিন্তু ইবলিস আবার ফিরে এসে কায়াংকে বাঁচিয়ে ফেলে। কায়াং যখন ঘটনাস্থল থেকে বেরিয়ে আসে তখন সে জানতে পারে তার গ্র্যান্ডমা মারা গেছে। এই দৃশ্য ছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। তার সবচেয়ে বড় ভয়টা সত্যি হয়ে গেল। সে একা বসে কাছিল, ভীষণ ভেঙে পড়েছিল গ্র্যান্ডমার মৃত্যুর জন্য। ঠিক তখনই তার কাছে আসে সেই মেয়েটা যাকে কায়াং টাকা দিয়ে নিজের উইশ কিনেছিল। মেয়েটা সবকিছু ভুলে গেছিল, তাই বুঝতে পারেনি টাকাটা তার হাতে এলো কোথা থেকে। সে সোশ্যাল মিডিয়ায় দেখতে পারে ব্যাগটা আসলে কায়াংয়ের, তাই সে সেই সব টাকা কায়াংকে ফেরত দিতে আসে। কিন্তু কায়াং কিছু না বলে চুপচাপ গিয়ে টাকাগুলো মাটির নিচে পুঁতে রাখে। তার মনে পড়ে যায় তার থার্ড উইশ এখনও বাকি, তাই সে বারবার ল্যাম্পটা ঘষতে থাকে, ইবলিসকে ডাকতে থাকে। কিন্তু যতবারই সে ডাক দেয় ইবলিস আর আসে না। শেষমেশ সে ফিরে যায় দুবাইতে তাকে খুঁজতে। সেখানে গিয়ে সে বলে, আমার শেষ উইশ হলো আমি যেন জীবনে যাদেরকে ভালোবেসেছি, যাদের কাছাকাছি ছিলাম, তাদের সব ইমোশন একবার হলেও অনুভব করি। ইবলিসের চোখে জল চলে আসে, কারণ সে জানতো এই উইশ পূরণ করলে হয়তো সে আর কখনো কায়াংকে দেখতে পারবে না। তবু সে এই হাসি আর কান্না উভয় মিলিয়ে সে কায়াংকে বলে আই লাভ ইউ এবং তার শেষ উইশ পূরণ করে দেয়। তারপর হঠাৎ কায়াং সব ইমোশন অনুভব করতে শুরু করে, ভালোবাসা, ব্যথা, আনন্দ, কষ্ট সব একসাথে। যখন সে নিজের গ্র্যান্ডমার ইমোশন অনুভব করে তখন সে ভেঙে পড়ে কান্নায়। শেষ দৃশ্যে দেখা যায় ইসরায়েল ইবলিসের গলা কেটে দেয়, কারণ ইবলিস হেরে গেছে। সে প্রমাণ করতে পারেনি যে মানুষ লোভী। কায়াং তার 3টে উইশ কোন একটিতে নিজের জন্য কিছু চায়নি, না টাকা, না ক্ষমতা, না লস্ট। এইভাবে ইবলিস হেরে যায় আর ইসরায়েল তাকে মেরে ফেলে। আর কায়াং তার ভালোবাসা, তার ব্যথা আর তার উইশ সবকিছু নিয়ে একা থেকে যায় এক বিশাল নীরবতায়। এদিকে কায়াং বসে আছে সেই সাহারা ডেজার্টে, চোখ ভরা কান্নায়। হঠাৎ তার সামনে আসে সেরান, সে কায়াং এর সব পুরনো স্মৃতি ফিরিয়ে দেয়। ইবলিস আর তার মধ্যে থাকা ভালোবাসা, কষ্টের আর শেষ মুহূর্তের সব অনুভূতি। সে কায়াংকে জানায় তার শেষ উইশ যে জোরেই ইবলিস চিরতরে হারিয়ে গেছে, সে এখন মারা গেছে। এই কথাটা শুনে কায়াং যেন ভেঙে পড়ে। সে এত কাঁদতে থাকে যে একসময় নিঃশ্বাস থেমে যায় তার। কায়াং মারা যায়, তার শরীর পাঠানো তার হোম টাউনে। এই খবর শুনে মিনজি একদম ভেঙে পড়ে। তার প্রিয় বন্ধুর মৃত্যু যেন তাকে ভিতর থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। কয়েকদিন পর কায়াংয়ের ফিউনারাল হয়। পরের দিন মিনজি আবার সেখানে আসে, চোখে জল, হাতে কায়াংয়ের স্মৃতি এই পট। কিন্তু যখন সে পটটা ছোঁয় তখন একটা আশ্চর্য ঘটনা ঘটে। সেই পটের ভিতর থেকে বেরিয়ে আসে একটা জিনি, আর সেই জিনি আর কেউ নয়, সে কায়াং নিজেই। মিনজির মুখে হাসি ফুটে ওঠে, চোখে জল মিশে যায় আনন্দে। তার প্রথম উইশে চায়, আমি চাই প্রতি বুধবার আমরা একসাথে ডিনার করি, যেমনটা আমরা আগে করতাম। কায়াং হেসে বলে, আর তোমার সেকেন্ড উইশ? মিনজি দিয়ে বলে, আমার সেকেন্ড উইশ তুমি যেন সেই বাচ্চাদের নিয়ে আসো যারা আমার ক্লিনিকে আসতে পারে না। এইভাবে সময় যায়। যেহেতু মিনজি এখনও তার থার্ড উইশ বলেনি, তাই কায়াং তার হোম টাউনেই থেকে যায়, তার পুরনো গ্যারাজে কাজ শুরু করে। কিন্তু এখন আর কেউ তাকে দেখতে পায় না, কেউ তার কথা মনে রাখে না। একদিন সকালে মিনজি আর কায়াংয়ের সাথে দেখা করে। অনেক ভেবে, অনেক অনুভব করে সে অবশ্যই তার থার্ড উইশ জানে। আমি চাই কায়াং তার সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পাক। উইশটা শেষ হতেই মিনজি সব ভুলে যায়, কায়াংকে, জিনিকে, এমনকি নিজের উইশগুলো। কিন্তু ঠিক তখনই ঘটে সত্যিকারের ম্যাজিক। আকাশের আলো বদলে যায় আর ইবলিস ফিরে আসে কায়াংয়ের সামনে দাঁড়িয়ে। কায়াং স্তব্ধ হয়ে যায়, চোখ বিস্ময়ে ভরে ওঠে। সে বিশ্বাসই করতে পারে না তার সামনে আবার ইবলিস। একটা গল্পের শেষ আর একটা গল্পের শুরু। সে বলে, এত অবাক হচ্ছ কেন? এখন তো আমাদের একসাথে বাঁচতে হবে, আর এই দুনিয়ায় টিকে থাকতে হলে আমাদের টাকারও দরকার, আর সে টাকা আমাদের উপার্জন করতে হবে। এরপর কায়াং ওকে নিয়ে যায় তার বাড়ির পিছনে বাগানে। সেখানে সে নিজের সব টাকা পুঁতে রেখেছিল। ইবলিস সেই টাকা দেখে একদম এক্সাইটেড হয়ে যায়, তার চোখ তখন পিওর হ্যাপিনেসে জ্বলে ওঠে। পরের সিনে দেখা যায় ইবলিস যাচ্ছে ইসরায়েলের সঙ্গে দেখা করতে। হাসতে হাসতে সে বলে, হে ইসরায়েল, আমি এখনো বেঁচে আছি। তখন ইসরায়েল শান্ত গলায় বলে, তুমি বেঁচে আছো না তোমার নিজের কারণে, তুমি বেঁচে আছো তোমার
খায়াংয়ের গ্র্যান্ডমার কারণে। ইসরায়েল জানায় যখন গ্র্যান্ডমা মারা যায় সে নাকি হেভেনে যাওয়ার আগে ইবলিসকে বাঁচিয়ে তোলার জন্য রিকোয়েস্ট করেছিল। তখন সে বলেছিল আমি হেভেনে যাব না যতক্ষণ না ইবলিস আবার জীবিত হয়। আর ঠিক সেই উইশের কারণে আজ ইবলিস আর খায়াং একসাথে আছে জীবনে আরেকটা নতুন চান্স নিয়ে। শেষ সিনে দেখা যায় খায়াং আর ইবলিস একসাথে সেহারাতে নাচছে। তাদের হাসি, তাদের চোখের গভীরতা সবকিছু মিশিয়ে আছে এক অদ্ভুত ইমোশন। হঠাৎ তাদের শরীর থেকে আলো বের হতে শুরু করে, তাদের মাস্টার আবার তাদের মনে করছে। আর এখন তারা যাচ্ছে সেই শেষ উইশ পূরণ করতে যেটা তাদের জীবনের সবচেয়ে বড় মানে এ বহন করে। এইভাবেই সিজনে শেষ হয়ে যায় একটা তৃপ্তি, একটা অসম্পূর্ণতার মিশ্র অনুমতি নিয়ে, যেন শেষ নয় বরং নতুন শুরুর ইঙ্গিত। তো এইভাবেই শেষ হয় এই সিজনের গল্পটা, একটা এমন এন্ডিং যা মনে হবে শেষ নয় বরং নতুন শুরুর আহ্বান। আর যদি তোমার এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানাও তোমার মতামত, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কারণ সামনে আরও অনেক এমন ম্যাজিক্যাল ইমোশনাল গল্প আসে তোমার জন্য। তোমার একটা লাইক আর কমেন্ট আমাদের জন্য অনেক বড় ইন্সপিরেশন। তাই সঙ্গে থেকেও শুনে যাও গল্প, কারণ গল্প এখানেই শেষ নয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।